আগের দিন ওই ব্লাড গ্রুপ চলছিল, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এবার জিনিসটা বলি, তোদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, সেটা অলরেডি বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিই ভালো হবে। তাহলে একটা হলো ব্লাড গ্রুপ, একটা কলাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট, এরই লিখি আমরা। আর অ্যান্টিবডি সিম্পলি এবি লিখি আমরা, অ্যান্টিবডি প্রেজেন্ট। আর একটা হলো ডোনার ব্লাড গ্রুপ, মানে হচ্ছে কে কাকে রক্ত দিতে পারবে। হ্যাঁ, আগে জিনিস সিম্পল করে বলে দিই, পরে ডিটেলসে আরও আসছি। এবার দেখি, একটা তো আমরা ব্লাড গ্রুপ জানি, যার ব্লাড গ্রুপ এ, তার অ্যান্টিজেনটা কি হবে? এ অ্যান্টিজেন, ভেরি সিম্পল, এ অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি বি। তার কারণটা হচ্ছে এর যেহেতু এ অ্যান্টিজেন আছে, তাহলে সেলফ অ্যান্টিজেন, তাহলে ইমিউন সিস্টেম এর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করবে না। বি হচ্ছে তার নন সেলফ বা ফরেন, তাহলে তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি। বোঝা গেল তো? মানে যে জিনিসটা তার নিজের আছে, যে অ্যান্টিজেনটা সেলফ অ্যান্টিজেন, তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করবে না। যেটা নেই তার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে অ্যান্টি বি। এবার দেখ, একে কে ব্লাড দিতে পারবে? তাহলে যার, হ্যাঁ বলো। ও বেরিয়ে গেছে, তো আমি তো, টাকা লাগবে যদি বন্যা গাছ, আমি তো বেরিয়ে গেছি, বন্যা গাছ হলো নিয়ে দিয়ে দাম, দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আর না হলে কালকে। এবার দেখ, যার ব্লাড গ্রুপ এ সে দিতে পারবে, কারণ ব্লাড গ্রুপে এ দিতেই পারে, কোনো সমস্যা নেই। এবার দেখ, যার ব্লাড গ্রুপ ও, তার কিন্তু এ বা এ অ্যান্টিজেন কোনোটাই নেই, তাহলে সে দিতে পারবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি দেখ, যখন কেউ কাকে রক্ত দিচ্ছে, তার মানে কি ম্যাচিংটা হতে হবে। কারণ যার ব্লাড গ্রুপ এ, তাকে তো বি দিয়ে দিয়ে প্রবলেম হয়ে যাবে। কারণ কি, দেখ, যার ব্লাড গ্রুপ এ, তার এ অ্যান্টিজেন যেমন আছে, তার অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। এবার ধর আমি ভুল করে সে লোকটাকে আমি ব্লাড গ্রুপ, যার এ ব্লাড গ্রুপ, তাকে বি ব্লাড দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে বি এর অ্যান্টিজেন আছে, আর তার আবার রক্তে কি অ্যান্টি বি অ্যান্টিবডি আছে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাবে, হলেই কি হবে? ব্লাডটা ভেঙে যাবে। সিম্পল আমরা ব্লাড রিয়াকশন যেটাকে বলি, মানে ধর আমার ব্লাড গ্রুপ যেমন এ, ঠিক আছে, তাহলে আমার এ অ্যান্টিজেন আছে, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। এবার ভুল করে যদি আমাকে বি গ্রুপে ব্লাড দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? অ্যান্টি বি অ্যান্টিবডি আছে আমার ব্লাডে, আর বাইরে থেকে বি অ্যান্টিজেন এসে গেল, তাহলে যখনই একই গ্রুপের অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি হয়ে যাবে, তাদের মধ্যে রিয়াকশন হবে, আরবিসিগুলো ভাঙতে শুরু করবে। ও এর ক্ষেত্রে মজাটা, এ মানে ও অ্যান্টিজেন কোনোটাই নেই, ওর এইচ অ্যান্টিজেন আছে, আর এইচ অ্যান্টিজেন থেকেই তো এ বা বি তৈরি হয়েছে। তাহলে যার ব্লাড গ্রুপ এ, সে এ দিতে পারবে, প্লাস যার ও আছে সেও দিতে পারবে। কেন দিতে পারবে? এর হচ্ছে এ বি কোনোটাই নেই, নো এ নো বি, এক নম্বর। দু নম্বর হচ্ছে এর এইচ অ্যান্টিজেন আছে, এইচ থেকে তো এভাবেই তৈরি হয়েছে। তাহলে যার ব্লাড গ্রুপ ও, তার যার ব্লাড গ্রুপ এ, তাকে ব্লাড দিতে কোনো সমস্যা নেই। এটা একটা দিক গেল। বাকিটা এবার তোরা বলবি। একটা বলে দিলাম, যার ব্লাড গ্রুপ বি, তার অ্যান্টিজেন কি আছে? বি। অ্যান্টিবডি কি হবে? অ্যান্টি এ। ব্লাড কে দিতে পারবে? বি দিতেই পারবে অবশ্যই, আর ও দিতে পারবে, হয়ে গেল, ভেরি সিম্পল। এবার তো যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, অ্যান্টিজেন কি থাকবে? এ বি। নো অ্যান্টি অ্যান্টিবডি, নো অ্যান্টি এ, নো অ্যান্টি বি, কারণ ওর তো অ্যান্টিজেন দুটোই আছে, তাহলে কোনোটাই অ্যান্টিবডি থাকবে না। এবার ব্লাড কে দিতে পারবে? এ বি তো অবশ্যই দিতে পারবে, এ দিতে পারবে, বি দিতে পারবে, ও দিতে পারবে। এবার যার হচ্ছে ব্লাড গ্রুপ ও, অ্যান্টিজেন কি আছে? এটা নেই, এইচ অ্যান্টিজেন আছে, মানে কোনো অ্যান্টিজেনে ধরে নিলাম, তাহলে অ্যান্টিবডি কি থাকবে? অ্যান্টি এ, অ্যান্টি বি। আর কে ব্লাড দিতে পারবে? একমাত্র ও, আর কেউ দিতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখ, ও সব কটাতেই আছে, সেই জন্য ওকে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার বা বিশ্বজনীন দাতা বলা হয়।
তাহলে ও ব্লাড গ্রুপটা হয়ে গেল ইউনিভার্সাল ডোনার। আবার দেখ, যার এবি ব্লাড গ্রুপ ছিল সে কিন্তু সবকটাই নিতে পেরেছে, মানে এবি নিয়েছে, এবি ও, তাহলে এবিটা কি হয়ে গেল ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, মানে যে কারো ব্লাড নিতে পারবে, মানে বিশ্বজনীন গ্রহীতা যাকে বলে, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। জিনিসটা বোঝা গেল তো? এবার দেখ, এটা থিওরিটিক্যাল ঠিকই আছে, কিন্তু এরকমভাবে কাউকে ব্লাড দেবে না, যার ব্লাড এ দিতে হবে, বি তো বি দিতে হবে, ও তো ওই দিতে হবে, প্লাস পজিটিভ নেগেটিভটাও দেখতে হবে। মানে এখনকার দিনে এটা এটা থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু যে মানুষের রক্ত এ পজিটিভ তাকে এ পজিটিভই আমি দেবো, অন্য কিছু দিতে পারবো না। যার এ নেগেটিভ তাকে এ নেগেটিভই দিতে হবে, আর বাকিগুলো এরকম, এ বি হলে বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ ও পজিটিভ, ও নেগেটিভ, ঠিক আছে? এটা তোদের বইয়ে দেওয়া আছে, এটা সিম্পল জিনিস, সেটা হয়ে গেল। আগের দিনে বলেছিলাম ওই RH অ্যান্টিজেন বলেছিলাম, রেসাস মাঙ্কি থেকে পাওয়া গেছিল ডি অ্যান্টিজেন। এবার দেখ, একটা জিনিস খালি বলি, যেটা না জানলেও চলে, এই যে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন এগুলো আছে, এগুলো নেচারটা কি বলেছিলাম, সুগার মলিকিউল, সুগার ক্যান্ডি, মনে রাখবে, সুগার ক্যান্ডি মনে রাখবে, সুগার ক্যান্ডি। আর ডি অ্যান্টিজেনটা কিন্তু প্রোটিন, এইটুকু মনে রাখিস খালি, ঠিক আছে? হয়ে গেল তাহলে, এটা মনে রাখবে সুগার ক্যান্ডি, এটা চিকেন ললিপপ মনে রাখবে, তাহলেই হলো। চিকেন প্রোটিন তো, মাংস, এটা হলো সুগার ক্যান্ডি, এটা হলো মানে কি বলে লাগে ওই চিকেন ললিপপ, চিকেন মানে প্রোটিন ইন নেচার, এ দুটোই মনে রাখিস। আর একটা জিনিস বলবো, সেটা শেষ, আগে টপিকটা শেষ করি। তাহলে এ বি মানে এ আর বি অ্যান্টিজেন হলো সুগার ইন নেচার, আর ডি অ্যান্টিজেন হচ্ছে বা RH ফ্যাক্টরটা হচ্ছে প্রোটিন ইন নেচার, এটা খালি মনে রাখবে। এবার ইন্টারেস্টিং জিনিস বলবো, এটা একদম দুই কান খুলে সমস্ত রকম চিন্তা থেকে মাথাকে ফ্রি করে মন দিয়ে শুনবি, ঠিক আছে? মানে সব চিন্তা বের করে, খুব মানে টেকনিক্যালি খুব ডিফিকাল্ট টপিক, আমি বোঝানোর চেষ্টা করবো, বুঝতে পারবো ভালো করে, কোনো চিন্তা, কিন্তু সমস্ত রকম চিন্তা মাথা থেকে বের করে দিই, কারণ এটাই শুনতে মন দিবি খালি, ঠিক আছে? বিষয়টা হলো RH ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে, ইনকম্প্যাটিবিলিটি কথাটার মানে হচ্ছে মিসম্যাচ। দেখ, কম্প্যাটেবল মানে আমি ওর সাথে কম্প্যাটেবল, মানে ওর সাথে আমার ঠিকঠাক, মানে কোনো রকম মতের ইয়ে হয় না, কারোর সাথে মতের মিল হচ্ছে না, তাহলে সেটা মিসম্যাচ, ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটেবল। হ্যাঁ, তুই আমার সঙ্গে মানে তুই আমার বন্ধু হওয়ার যোগ্য নস, মানে ইনকম্প্যাটেবল বা মিসম্যাচ। বা তুই আমার ভালো বন্ধু, মানে তুই ম্যাচ করছিস বা কম্প্যাটেবল, এই টাইপের, ঠিক আছে? বাংলায় কি বলে যা খুঁজে নিবি। ইনকম্প্যাটেবল থেকে ইনকম্প্যাটেবিলিটি বা মিসম্যাচ, মানে বনিবনা হচ্ছে না দুটোর মধ্যে, জিনিসটাকে বোঝার চেষ্টা কর। তাহলে টপিকটা হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটির উল্টো হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি, আর ম্যাচের উল্টো হচ্ছে মিসম্যাচ। তাহলে RH ফ্যাক্টরের মিসম্যাচ হলে কি প্রবলেম হয়, সেটা নিয়ে বেসিক্যালি এটা আলোচনা। ধর কোনো মহিলার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, ফিমেল, কি হলো, কোনো ফিমেল আছে, তার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, ঠিক আছে? মানে ও নেগেটিভ মানে কি, H অ্যান্টিজেন আছে আর RH ফ্যাক্টর নেই, তার মানে কি ও নেগেটিভ মানে হলো এর RH নেই, RH নেগেটিভ বা নো ডি অ্যান্টিজেন, এটা হলো সিম্পল জিনিস। এবার হচ্ছে এই ফিমেলের, ভদ্র মহিলা, মা, যাই বলিস, এমন একজনের সঙ্গে বিয়ে হলো যার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, সেটা ও পজিটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে তার যে হাজব্যান্ড যার সঙ্গে বিয়ে হয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে তার পজিটিভ, মানে সে যে কোনো হতে পারে, সে এ পজিটিভ হতে পারে, বি পজিটিভ হতে পারে, এবি পজিটিভ হতে পারে, ও পজিটিভ, মোট কথা পজিটিভ, তার মানে কি তার হাজব্যান্ডের ডি অ্যান্টিজেন আছে। এবার যদি এটা কোনো কারণে তার হাজব্যান্ডের নেগেটিভ, ব্লাড গ্রুপ নেগেটিভ হয়ে যায়, তাহলে আর কোনো ঝামেলা নেই, নাও তো হতে পারে, সবসময় তো হবে না, কারণ ম্যাক্সিমাম ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ। তাহলে যখন হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ আর মায়ের হচ্ছে নেগেটিভ, তাহলে যখন তাদের সন্তান হবে
মানে ফার্স্ট প্রেগনেন্সির কথা বলছি, মানে বিয়ে হলো, বিয়ের পরে প্রথম বাচ্চা আসে, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম বাচ্চা লিগাল হোক ইলিগাল যাই বলেছে যেটাই ভাবছে, ঠিক আছে, প্রথম বাচ্চা একদম বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, যাই হোক এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ। এবার কি হলো, যে বাচ্চাটা আসছে তাহলে যেহেতু বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, ধরে নেওয়া যায় বাচ্চাটার ব্লাড গ্রুপ পজিটিভ হবে। তাহলে যে ডেভেলপিং বেবি, মানে যে বাচ্চাটা মায়ের পেটে তৈরি হচ্ছে, তাহলে যদি বাবার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, সে বাচ্চার ব্লাড গ্রুপ মানে ও পজিটিভ বলবো না, পজিটিভই বলছি, ঠিক আছে, পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার প্রবলেমটা কি দেখ, তাহলে যে মা বাচ্চাটা তার পেটে বড় হচ্ছে, সে বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, মানে তার ডি অ্যান্টিজেন আছে আর মায়ের ডি অ্যান্টিজেন নেই, এটাই হচ্ছে মেন গল্প। এবার কি হলো, যখন একটা বাচ্চা বড় হচ্ছে মায়ের পেটে, এটা হলো ইউটেরাস, এখানে একটা বাচ্চা বড় হচ্ছে, দেখ ছবি দেখে হাসবি না, ঠিক আছে, এরকম একটা বাচ্চা বড় হচ্ছে। এবার কি হয়, মানে বাচ্চার সঙ্গে মায়ের কানেকশন প্লাসেন্টা থাকে এখানে, এটা হলো প্লাসেন্টা, একটা আম্বিলিকাল কর্ড দিয়ে অ্যাটাচ থাকে, ঠিক আছে, এই ঘটনা হচ্ছে। এবার কি হয়, মায়ের ইউটের এখানে ব্লাড ফ্লো আছে, এটা মায়ের ব্লাড ভেসেল, আর বাচ্চার তো আলাদা। এবার কি হচ্ছে, এই ম্যাটার্নাল সার্কুলেশন, যেটাকে বলি আমরা ম্যাটার্নাল সার্কুলেশন, মানে মায়ের যে রক্ত চলাচল রয়েছে, ম্যাটার্নাল সার্কুলেশন বা ব্লাড যাই বলিস, আর এটাকে বলি আমরা ফিটাল সার্কুল বা ফিটাল ব্লাড বলে যে ফিটাল ব্লাড। তাহলে একটা বাচ্চা যখন মায়ের পেটে তৈরি হচ্ছে, বাচ্চার যে ব্লাড আর মায়ের যে ব্লাড পুরো সেপারেট থাকে, কখনো মিক্সিং হয় না, মানে মিক্সিং হওয়ার কোনো চান্সই নেই। যদি না কোনো পড়ে গেল, একটা ট্রমা হলো, রাপচার হয়ে গেল, ছিঁড়ে গেল, সেটা আলাদা। বাট নর্মালি ম্যাটার্নাল ব্লাড ফিটাল ব্লাড ডিউরিং দ্য প্রেগনেন্সি, মানে যখন বাচ্চা মায়ের পেটে আছে, একদম সেপারেট, মিক্স হওয়ার কোনো চান্স নেই নর্মাল অবস্থায়। সে অ্যাক্সিডেন্ট হলো সেটা তো পরের ব্যাপার। তাহলে কী হবে দেখ, তাহলে এই যে বাচ্চার ব্লাডে ডি অ্যান্টিজেনগুলো আছে, এগুলো তাহলে মায়ের ব্লাডে যেতে পারবে না, যাওয়ার চান্সই নেই। বোঝা যাচ্ছে? যখন বাচ্চার ডেলিভারি হয় তখন কি হয়, এই জায়গাটা প্লাসেন্টা রাপচার করে, প্লাসেন্টা বেরিয়ে, মানে বাচ্চাও বেরিয়ে গেল, ডেলিভারি হলো বেবি, এই জায়গাটা রাপচার করছে। এই জায়গা রাপচার করলে কি হয়, এই যে ম্যাটার্নাল আর ফিটাল সার্কুলেশন মিক্সিং হয়ে যায়, ব্লাডটা মিক্স হয়ে যায়। তাহলে যখনই ম্যাটার্নাল এবং ফিটাল ব্লাড মিক্সিং হলো ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য বেবি, যখন বাচ্চার ডেলিভারি জন্ম হচ্ছে, সে সময় কি হলো, এটা হলো মায়ের ব্লাড, মাদার, এটা হলো ফিটাল ব্লাড, এখান থেকে ডি অ্যান্টিজেন কিন্তু মায়ের শরীরে চলে যায়, মানে বাচ্চার ছিল, মায়ের ছিল না। তাহলে যখন মিক্সিং হলো তাহলে কী হবে, যার নেই, যার আছে তার থেকে সেখানে যাবে, যার নেই। তাহলে বাচ্চার দেহ থেকে, ব্লাড থেকে মায়ের ব্লাড ডি অ্যান্টিজেন চলে গেল কখন, ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড। সে যদি বিয়ের আগে হয় তাহলে অ্যাবর্শন করিয়েছে, সে সময় মিক্সিং হতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু ঘটনাটা প্রথম মানে ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখ, এবার কি হলো, ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট চাইল্ড মায়ের ব্লাডে কি চলে গেলো, ডি অ্যান্টিজেন। তাহলে এতক্ষণ মায়ের ব্লাডে কিন্তু ডি অ্যান্টিজেন ছিল না, তাহলে এখন কি হলো, মায়ের ব্লাডে ডি অ্যান্টিজেন চলে গেছে। তাহলে মায়ের ইমিউন সিস্টেম কী ভাববে, এটাকে ফরেন ভাববে, নন সেলফ, বা তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তখন কি করবে, বাচ্চা মানে মায়ের দেহে একটা অ্যান্টিবডি তৈরি হবে, তার নাম কি হবে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি। তাহলে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, দুটো ব্লাডের মিক্সিং হলো, বাচ্চার ব্লাড থেকে, বেবির ব্লাড থেকে মায়ের ব্লাডে ডি অ্যান্টিজেন গেল, মায়ের শরীরে ডি অ্যান্টিজেন ছিল না, তার ইমিউন সিস্টেম ফরেন ভাববে, নন সেলফ ভাববে, সেটাকে প্রসেস করবে। আগের দিন বলেছিলাম ম্যাক্রোফাজ, তারপর হচ্ছে টি সেল, বি সেলকে দেবে, বি সেল অ্যাক্টিভেট হবে, প্লাজমা সেল হবে, প্লাজমা সেল তখন ডি এর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করবে, যার নাম হচ্ছে ডি অ্যান্টিজেন। ভেরি সিম্পল। তাহলে মায়ের দেহে ডি অ্যান্টিজেন ছিল না, ডি অ্যান্টিজেন গেছে, অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে, ব্যাস। প্রথম বাচ্চাটা সেফলি কিন্তু বেরিয়ে গেছে, প্রথম বাচ্চার কোনো প্রবলেম হয়নি, হবেও না, ও সেফলি বেরিয়ে গেছে। এবার নেক্সট টাইম আর সেকেন্ড প্রেগনেন্সি বা নেক্সট প্রেগনেন্সিতে একটা বাচ্চা আসছে, তাহলে এটা চলে গেল ফার্স্ট প্রেগনেন্সিতে ঘটনা ঘটলো, কিন্তু এই অবধি বুঝতে কোনো অসুবিধা, ঠিক আছে। মায়ের হচ্ছে ব্লাড নেগেটিভ, ও নেগেটিভ বললাম, বাচ্চার ধর পজিটিভ আছে, তাহলে ডিউরিং দ্য ডেলিভারি বাচ্চার ব্লাড থেকে মায়ের ব্লাডে ডি অ্যান্টিজেন চলে গেছে, ডি অ্যান্টিজেন তৈরি করেছে, বাস এটা হলো ঘটনা। নেক্সট প্রেগনেন্সি বা সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে কী ঘটবে,
সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি বা পরের প্রেগনেন্সিতে কি হবে, ওই একই রকম একটা ছবি আঁক। মায়ের ব্লাডে, এখানে ব্লাড সাপ্লাই সব জায়গাতে থাকে, তাহলে এখানে কি আছে, ডি অ্যান্টিবডি আছে। এখানে ফিটাস মানে প্লাসেন্টা আর আম্বিলিকাস দা বেবি ডেভেলপ হচ্ছে। এটাকে বলা হয় ফিটো প্লাসেন্টাল ব্যারিয়ার, মানে মায়ের সঙ্গে যে ব্যারিয়ারটা থাকে, ফিটো প্লাসেন্টাল ব্যারিয়ার। এবার দেখ, ডিউরিং দ্য মানে ফার্স্ট প্রেগনেন্সি ডি অ্যান্টিজেনগুলো কিন্তু ক্রপ ব্যাক করে যেতে পারে না, ঠিক আছে, কিন্তু এই যে অ্যান্টিবডিগুলো এগুলো ইজিলি এটা ক্রস করে চলে আসতে পারে। যে প্লাসেন্টাল ব্যারিয়ার, যে প্লাসেন্টা ম্যাটার্নাল আর ফিটাল সার্কুলেশন আলাদা করে রেখেছে, সে ব্যারিয়ারটা ক্রস করতে পারে কে, এই অ্যান্টিবডিগুলো। এবার দেখ, পরের বার ডেফিনেটলি অবশ্যই বাচ্চাটাকে আবার পজিটিভ ব্লাড গ্রুপ হতে হবে, মানে যেহেতু বাবা ব্লাড গ্রুপ পজিটিভ, মানে ধরে নে পরের ব্লাড গ্রুপটা পজিটিভ হবেই। তাহলে পরের যে বাচ্চাটা আসছে, যদি কোনো কারণে বলছে ভাগ্যবশত বাচ্চার নেগেটিভ হয়, যেটা হওয়ার সম্ভাবনা নেই, বাবার যেহেতু ব্লাড গ্রুপ পজিটিভ হবে, ঠিক আছে, মানে যে কেউ একজন পজিটিভ থাকলে পজিটিভ হবে, তাহলে পরের বাচ্চাটাও পজিটিভ আছে। তার মানে কি, এই বাচ্চার ব্লাডে কি ডি অ্যান্টিজেন আছে, আর এদিক থেকে আগে থেকে মায়ের দেহে তৈরি হয়েছিল অ্যান্টিবডিগুলো প্লাসেন্টাল ব্যারিয়ারকে ইজিলি ক্রস করতে পারে, তাহলে ক্রস করে আসবে, এসে কোথায় বাচ্চার ব্লাডে ঢুকবে, ফিটাল ব্লাডে ঢুকবে। এবার যে অ্যান্টিজেন আছে অ্যান্টিবডি, তাদের মধ্যে কি হবে, রিয়াকশান হবে। রিয়াকশান হলে কি হবে, বাচ্চার যে ব্লাডে যে আরবিসিগুলো ছিল, সে আরবিসিগুলো ডেস্ট্রয়েড হয়ে যাবে, মানে ভাঙতে শুরু করবে ইজিলি, ঠিক আছে। নর্মালি আরবিসির লাইফ স্প্যান কত, 120 ডেজ, এটা কি তার আগেই ভেঙে যাবে। এই যে আরবিসির লাইফ স্প্যানের আগেই ভেঙে যাওয়া, ওটাকে বলা হয় হিমোলিসিস, মানে ব্লাডটা ভেঙে যাচ্ছে। হিমো মানে ব্লাড, মানে আরবিসি, লাইসিস মানে ভেঙে যাওয়া, ঠিক আছে, তার ব্লাডগুলো ভেঙে যাবে। তাহলে কি হলো, ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, মায়ের ডি অ্যান্টিজেন আছে, মায়ের ব্লাডে কি আছে, অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডিগুলো ইজিলি প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে, ক্রস করে বাচ্চার ব্লাডে আসবে, তাহলে অ্যান্টিজেন ডি পেয়ে গেলাম, আর অ্যান্টিবডি দুটোর মধ্যে রিয়াকশন হবে, আরবিসিগুলোকে ভাঙতে শুরু করবে। এটা হচ্ছে নেক্সট বা সাবসিকুয়েন্ট বা সেকেন্ড প্রেগনেন্সিতে এই ঘটনাটা ঘটছে। বা আরবিসি ভাঙলে কি হবে, তাহলে ফিটাল ব্লাডে মানে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি, তাহলে কি হলো, মায়ের কাছ থেকে এসছে অ্যান্টিবডি আর তার ছিল ডি অ্যান্টিজেন, দুটোর মধ্যে রিয়াকশান হলো, হয়ে কী হবে, আরবিসি হিমোলিসিস হচ্ছে, আরবিসি লাইসিস হচ্ছে, বা ডিস্ট্রাকশান হচ্ছে, ডেস্ট্রয়েড হচ্ছে। এবার আরবিসি ভেঙে গেলে যা হয়, ওই যে হিমোগ্লোবিন রিলিজ হবে। এবার দেখ, দুটো জিনিস এখানে হচ্ছে, তাহলে এই যে ঘটনাটা আরএইচ ইনকম্পেটিবিলিটি, মানে আরএইচ মিসম্যাচ হওয়ার কারণে, কার মিসম্যাচ হলো, মায়ের ডি অ্যান্টিজেন ছিল না, বাচ্চার ডি অ্যান্টিজেন, তাহলে এর মধ্যে মিসম্যাচ হলো, ইনকম্পেটেবল হলো, একই ব্লাড গ্রুপ পজিটিভ হলে ঘটনাটা ঘটতো না, সেই জন্য এটাকে ইনকম্পেটিবিলিটি বা মিসম্যাচ বলা হয়, যেহেতু আরএইচ ফ্যাক্টরের কারণে হলো বা ডি অ্যান্টিজেন, সেই জন্য এটাকে বলছি আমরা আরএইচ ইনকম্পেটিবিলিটি। এই অবধি বুঝতে তো কোনো অসুবিধা নেই, বা মিসম্যাচ, তোদের বইয়ে দুটোই কথা লেখা আছে, মিসম্যাচ, ঠিক আছে। এবার তাহলে আরবিসি ভাঙছে, আরবিসি ভাঙলে কি হবে, একটা হচ্ছে হিম আছে, হিম ভাঙলে কি তৈরি হয়, বিলিরুবিন তৈরি হয়, তার মানে কি বিলিরুবিন ব্লাডে বেড়ে যাবে, বাচ্চার ব্লাডে বিলিরুবিনটা বেড়ে যাবে। বিলিরুবিন বেড়ে গেলে আমরা কি বলি, সেটাকে জন্ডিস বলি, তাহলে বাচ্চার জন্ডিস হবে। যেহেতু আরবিসি হিমোলিসিস হচ্ছে, ব্লাডটা ভেঙে যাচ্ছে, হিম বেশি করে রিলিজ হবে, বিলিরুবিন বেশি করে তৈরি হবে, বাচ্চার জন্ডিস হবে। বাচ্চা জন্মাবে, 24 ঘন্টার মধ্যে বাচ্চা জন্ডিস ডেভেলপ করবে, আর যে বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যেই জন্ডিস ডেভেলপ করছে, সেটা অলওয়েজ প্যাথোলজিক্যাল, মানে একদম ডাক্তাররা সবসময় খেয়াল রাখে, বাচ্চা তৈরি জন্মালো 24 ঘন্টাটা খেয়াল রাখা হয় জন্ডিস ডেভেলপ করছে কিনা, যদি উইদিন 24 আওয়ার বা একদিনের মধ্যে জন্ডিস ডেভেলপ করে, আগে থেকে তো ব্লাড গ্রুপ আমরা জেনে যাই যে কী আছে না আছে। ধর যখনই কোনো মায়ের প্রেগনেন্সি আসে, ব্লাড গ্রুপ করে দেখে নেওয়া হয়, দেখা গেলো মায়ের ও নেগেটিভ আর হাজব্যান্ডের পজিটিভ আছে, তখন থেকে সাবধান থাকা হয়, ঠিক আছে। এটা একটা, তাহলে জন্ডিস হবে। আর কী হবে এবার দেখ,
তাহলে কি হবে যে বাচ্চার ব্লাডে ম্যাচিওর আরবিসি কমে যাবে, কমবে তো। আরবিসি যত তার মানে কি ম্যাচিওর আরবিসি কমে যাবে, 120 দিন তো হতেই পারছে না। এবার দেখ, যখন আমাদের টাকা খরচা হয়ে যায় আমরা জমানো টাকাতে হাত দিই তো। ধর আজকে আমার ইনকাম হচ্ছে না 5 দিন, আগে যা জমানো ছিল সেটাতে হাত দেবো, যখন শেষ হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার। তাহলে কি দেখ, এই যে আরবিসি গুলো তৈরি হচ্ছে, আগের দিনে বলেছিলাম তৈরি কোথায়, বোন ম্যারোতে তৈরি হয়। তার আর্লি স্টেজটার নাম কি ছিল, এরিথ্রোব্লাস্ট, আগের দিনই বলেছিলাম। বোন ম্যারোতে প্রচুর পরিমাণে এরিথ্রোব্লাস্ট থাকে। তাহলে দেখ ম্যাচিওর জিনিসটা কমে যাচ্ছে, এবার তাহলে কাকে নিয়ে আসতো, যেগুলো জমানো আছে। তখন কি হবে, ওই আরবিসির যেহেতু সাপ্লাইটা কমে যাচ্ছে, নাম্বারটা কমে যাচ্ছে, সেইটাকে কম্পেনসেট করার জন্য ব্লাড থেকে বেশি বেশি করে এরিথ্রোব্লাস্ট বাচ্চার ব্লাডে আসতে শুরু করবে। আরবিসি কমে যাচ্ছে তো, তাহলে ম্যাচিওর না হোক, তো ইম্যাচিওরগুলোকে নিয়ে আসি, আমার কিছুটা কাজ হবে। আমার যেখানে একজন দক্ষ শ্রমিক ছিল সে আসতে পারছে না, তাহলে 3জনকে কাজে লাগাবো, যারা কম কাজ তাহলে 3জনে একজনের কাজটা করে দেবে। ওই রকম যেহেতু ম্যাচিওর আরবিসি হচ্ছে না, তাহলে বোন ম্যারো থেকে প্রচুর পরিমাণে এরিথ্রোব্লাস্ট বাচ্চার ব্লাডে আসতে শুরু করবে। এই কন্ডিশনটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস কথাটার মানে হচ্ছে যে ব্লাডে এরিথ্রোব্লাস্ট আছে। আর ফিটালিস কেন, ফিটাস তো মানে জন্মের আগে ফিটাস বলি আমরা, তাহলে ফিটাসের ব্লাডে আমরা বেশি বেশি করে কি পাবো, এরিথ্রোব্লাস্ট পাবো। সেই জন্য কন্ডিশনটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যদি বাচ্চা জন্মে, বেশিরভাগই বাচ্চা মারা যায় পেটে, মানে মায়ের পেটেই মারা যায় যদি খুব সিভিয়ার অবস্থায় হয়ে যায়, এটা একটা হয়। আর যদি বাচ্চা জন্মেও যায় তাহলে 24 ঘন্টার মধ্যে জন্ডিস হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচ। তোদের বইয়ে তখন গল্পের ছলে দেওয়া আছে, বলে দিলাম। হ্যাঁ, যতটা পারবি লিখে নে, আর বইটা পড়বি, সব বুঝে যাবে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, ওটাই বলবো এবার, সমাধান কেমনি হবে তোদের বইও লেখা আছে, সেটা আমি বলবো। এবার যখনই দেখা গেল কোনো একটা বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, আগে থেকে আমি জানি তো, আর বাচ্চার বা বাবার ব্লাড গ্রুপ জানি পজিটিভ আছে, যেই বাচ্চা জন্মায় সঙ্গে সঙ্গে ব্লাড গ্রুপিং করা হয়, সঙ্গে সঙ্গে বাচ্চার ব্লাড গ্রুপিং করা হয়। যদি দেখা যায় মায়ের তো নেগেটিভ ছিল বা ও নেগেটিভ, আর যে বাচ্চা জন্মালো দেখালো তার পজিটিভ ব্লাড, মানে লেবার রুমে টেস্ট করা হয়, ওটা ডি অ্যান্টিজেন আছে, তখন কি করা হয়, মাকে একটা ইনজেকশন দেওয়া হয়। এবার দেখ, তাহলে মায়ের দেহে কি চলে গেছে, ডি অ্যান্টিজেন চলে গেছে। তাহলে ডি অ্যান্টিজেনকে মারতে হলে কি দিতে হবে, অ্যান্টি অ্যান্টিবডি দিতে হবে। রেডিমেড বা প্রিফর্মড ওই অ্যান্টিবডি পাওয়া যায়, তখন মাকে ওই ইনজেকশন দিয়ে দেওয়া হয়। সেই ইনজেকশনটার নাম কি হবে আমাদের, অ্যান্টি ইনজেকশন বা অ্যান্টিবডি ইনজেকশন। আচ্ছা ভালো করে, ইনজেকশনটার নাম হবে অ্যান্টিবডি ইনজেকশন। এগুলো হাসপাতালে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, মানে গভর্নমেন্ট সাপ্লাই আছে, রোগাম নামে দিই আমরা, হাসপাতালে যেটা সাপ্লাই আছে রোগাম। তাহলে কি হবে, কারণটা হচ্ছে এই যে মায়ের দেহে ডি অ্যান্টিজেনগুলো আসলো, এবার ইমিউন সিস্টেম রিয়াকশান করবে, অ্যান্টিবডি তৈরি করবে, এটা হতে টাইম লাগে, সময় লাগে। তাহলে সময়ের আগে যদি আমি অ্যান্টিজেনগুলোকে মেরে দিতে পারি তাহলে কি হবে, আর অ্যান্টিবডি তৈরি হবে না। তাহলে যখনই মাকে আমি অ্যান্টিবডি ইনজেকশন দিয়ে দিলাম, আর ও অ্যান্টিজেন খুব কম পরিমাণে যায়, তাহলে ওইগুলো এই ডি অ্যান্টিজেন নষ্ট হয়ে যাবে ওই ইনজেকশন দেওয়ার ফলে। তাহলে পরবর্তীতে কি হলো, মায়ের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করার টাইম পেলো না, তাহলে পরবর্তী প্রেগনেন্সিগুলো সেফ হয়ে যাবে, তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। এটাই হচ্ছে সমাধান। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে। ঠিক আছে, এবার একটা জিনিস খালি বলে দিই, এটা নেই, জাস্ট 2 মিনিট লাগবে বলতে, ইন্টারেস্টিং জিনিস জেনে রাখ। বম্বে ব্লাড গ্রুপ নামটা শুনেছিস কিনা জানি না, মানে এতদিন মানুষ জানতো যে এ হয় এ পজিটিভ হয়, বা এ নেগেটিভ হয় বি পজিটিভ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, হ্যাঁ এ বি পজিটিভ এ, এটা জানতো। কিন্তু মানুষের জানার বাইরেও তো অনেক অজানা থেকে যায়।
তো এই ঘটনা প্রথম বম্বেতে হয়েছিল, এখন তো না মুম্বাই। দেখা গেল যে একটা কাউকে সেম গ্রুপের ব্লাড দেওয়া সত্ত্বেও রিয়াকশন হয়ে গেল, তো সেটা রিসার্চ হয়। রিসার্চে একটা অন্য জিনিস পাওয়া গেল, যেহেতু ঘটনাটা বম্বেতে ঘটেছিল এবং যে রিসার্চটা বম্বেতে হয়, বম্বে থেকে ঘটনাটা বেরিয়ে আসে, সেতে নাম দেওয়া হয়েছিল বম্বে ব্লাড গ্রুপ। জিনিসটা কী থাকে, যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাদের কি এইচ অ্যান্টিজেন থাকে। এবার কোনো মানুষের যদি এইচ অ্যান্টিজেনটাই না থাকে, দ্যাট ইজ বম্বে ব্লাড গ্রুপ। মানে কোনো মানুষের ও ব্লাড গ্রুপ যেখানে তার এইচ অ্যান্টিজেন থাকার কথা, কিন্তু এখানে নো এইচ অ্যান্টিজেন। তাহলে যে মানুষের ও ব্লাড গ্রুপ, তা এইচ অ্যান্টিজেনটা ও অ্যান্টিজেনটাই নেই, সেই ব্লাড গ্রুপটাকেই বলা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ। এই ঘটনাটা প্রথম বম্বেতে আবিষ্কার হয়েছিল, বম্বেতে ঘটেছিল, রিসার্চ হয়ে আবিষ্কার হয় ওখানে, সেটা নাম দেওয়া হয়েছে বম্বে ব্লাড। এবার দেখ, তাহলে এইচ অ্যান্টিজেন নেই, তাহলে এ আর বিও থাকবে না, তাহলে এখানে নো এ, তাহলে নো এ বি অ্যান্টিজেন। এবার কি দেখ, তাহলে এর অ্যান্টিবডি কি থাকবে, অ্যান্টি এ অ্যান্টি বি থাকবে। তাহলে অ্যান্টিবডির মধ্যে কে থাকবে, অ্যান্টি এ অ্যান্টি বি থাকবে, এইচ নেই, তাহলে অ্যান্টি এইচও থাকবে। এটা হলো বম্বে ব্লাড গ্রুপ। একদম শর্ট করে লিখে রাখে, বম্বে ব্লাড গ্রুপ জিনিসটা নো এইচ অ্যান্টিজেন, তাহলে নো এ নো বি, অ্যান্টি এ অ্যান্টি বি, অ্যান্টি এইচ অ্যান্টিজেন। এটাই, আর কিছু নেই। বললাম না 2 মিনিটও লাগবে না জিনিসটা বুঝতে। তোদের বই নেই বললাম, বা ইন্টারেস্টিং জিনিস লিখে রাখ, ঠিক আছে। লেখা হয়ে গেছে তো? ঠিক আছে, এবার চলে যাই। নেক্সট টপিক হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, এবার আগের দিনে বলেছিলাম যে ব্লাড কোয়াগুলেশন হতে গেলে কাকে লাগে, প্লেটলেট লাগে, ঠিক আছে। আর কি লাগে, ক্লটিং ফ্যাক্টরগুলো লাগে। ক্লটিং ফ্যাক্টর বলেছিলাম 1 আছে, 2 আছে, আর 3, 4, এরকম 4টা লিখছি, এরকম লিখছি না, আর লিখছি না, একদম চলে গেলাম। একটা লিখলাম, 8 নম্বর লিখলাম, ইচ্ছে করেই লিখছি এগুলো, আর শেষে 13তে চলে গেলাম। টোটাল 13খানা আছে, ঠিক আছে। 1 নম্বরটার নাম হচ্ছে ফিব্রিনোজেন, আগের দিনই বলেছিলাম। ফিব্রিনোজেনটা কি, প্লাজমা প্রোটিন, ফিব্রিনোজেন। 2 নম্বরটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন, তোদের বইয়ে আছে সেই জন্য এগুলো বলছি, যেগুলো নেই সেটা বলবো না, ঠিক আছে। প্রোথ্রম্বিন। 4 নম্বরটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, কারণ ওখানে লেখা আছে যে ক্যালসিয়াম আয়ন হ্যাজ বা আয়ন প্লেজ রোল ইন ব্লাড কোয়াগুলেশন, মানে ব্লাড কোয়াগুলেশন হতে গেলে ক্যালসিয়াম লাগে। কোথায় লাগে কী লাগে সেটা জানতে হবে না, এটুকু জেনে রাখ, ক্লটিং ফ্যাক্টর 4টাই হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম আয়ন। 8 নম্বরটা ইচ্ছে করেই বললাম, এটার নাম হচ্ছে, এটা এই চ্যাপ্টারের কাজে লাগবে না, অন্য চ্যাপ্টারের কাজে, ওই জন্য ইচ্ছে করে না বললাম। এটা হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ বলা হয়, বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সংক্ষেপে মনে রাখ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে যার এই ফ্যাক্টরটা ডেফিসিয়েন্ট থাকবে তার কি হবে, হিমোফিলিয়া হবে। হিমোফিলিয়া রোগ নামটা হয়তো শুনেছিস, ঠিক আছে। তাহলে যার ফ্যাক্টর 8টা ডেফিসিয়েন্ট থাকবে, সে মানুষটার কি হবে, হিমোফিলিয়া রোগ হবে। এবার সিম্পলি দেখি, এখান থেকে বুঝতে পারছিস যে একটা মানুষের ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্ট অভাব হয়, তার মানে কি, কোথাও কেটে গেলে তার ব্লাডটা থামবে না। তাহলে হিমোফিলিয়া রোগের প্রেজেন্টেশনটাই হবে, কেটে গেল ব্লাড থামতে চাইছে না, ব্লাড ক্লট হবে না, এটাই হলো প্রেজেন্টেশন। ঠিক আছে, পেশেন্ট আমাদের কাছে আসে, চেম্বারে পাই আমরা। কি হয়, যে সমস্ত না, হিমোফিলিয়া কিন্তু ছেলেদের হয়, মেয়েদের হয় না, এটা অন্য চ্যাপ্টারে পড়াবো, তখন ডিটেলসে বলবো। চাটা খেতে খেতে একটা গল্প বলে দিই খালি। তাহলে হিমোফিলিয়া ছেলেদের, মারা হচ্ছে বাহক, এগুলো জেনেটিক্সে আছে, ওখানে পড়াবো গিয়ে। বাচ্চারা যখন জন্মায় খেলে তো পড়ে যায়, তা হাঁটু, ওটা তো হামাগুড়ি দেয় তো প্রথমে,
তো হাঁটুতে ব্লিডিং হয়ে যায়, হাঁটুগুলো ফুলে যায়। বাচ্চা পড়ে গেল হাঁটছে, মারা কী ভাববে যে হাঁটুটা ফুলে যাচ্ছে, বা ডাক্তারের কাছে যাবে, সন্দেহ হয়, তো ব্লাড ক্লটিং অ্যানালিসিসগুলো করা হয়, তখন ডায়াগনোসিস হয়। কি ওর কিছু নেই। 3-4টা বাচ্চা আমি পেয়েছি। একটা বাচ্চার হেমোফিলিয়া ছিল, অনেক জায়গায় ঘুরেছে, সারে তো না, মা বাবাটাও কষ্ট হয় যে সারবে না, একটা কষ্ট হয়। তো কেউ ওকে বলেছে ডক্টর ফার্মের কাছে গেলে সারিয়ে দেবে। আমার কাছে বাচ্চাটার বাবা কোলে করে নিয়ে গেলো, হাঁটু দুটো ফোলা। খানিকটা তো মানে সব জায়গায় আমাদেরও তো মানে কী বলবো, যে একটা নলেজ আছে, প্রমাণ করতে হয়। তো ঢুকিয়ে বললাম বাচ্চাটা হেমোফিলিয়া হয়েছে। ওর বাবা মানে অবাক। তা আপনি কী করে বুঝলেন বাচ্চা হেমোফিলিয়া হয়ে গেছে? মানে অবাক মানে খুশি হয়ে গেছে যে আপনি কী করে, আমি তো ওটার জন্য এসেছি আপনার কাছে। আমি এসে বসলাম, আপনি কী করে বললেন হিমোফিলিয়া? আমি হাঁটু ফোলা দেখে সন্দেহ হলো, ঠিক আছে। তো আমাকে বোঝালাম দেখুন এটা সারবে না, এটা জানার জন্য সে এসেছিল। ঠিক আছে, এবার চলে যান। ঠিক আছে, 13 নম্বরটার এবার বলে দিই। আগের দিন আমি বলেছিলাম যে যতগুলো ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে 1 থেকে 13, ব্লাডে বা প্লাজমাতে ওগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অ্যাক্টিভ থাকলে কী হতো, যখন তখন ব্লাড ক্লট করে যেত, আমার ব্লাডের ভিতরে ব্লাড ক্লট করে যেত। ব্লাড ক্লট করে কী হবে, ব্লাড চলাচলে সমস্যা হবে। তাহলে যাতে করে ইনঅ্যাডভার্টেন্ট হঠাৎ করে আমার ব্লাডের ভেতরে ব্লাড ক্লট না করে যায়, সেই জন্য ফ্যাক্টরগুলোকে ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখা হয়েছে। তাহলে যখন ব্লাড কোয়াগুলেশন হবে তার আগে প্রত্যেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট হতে হবে, মানে অ্যাক্টিভ হতে হবে। বা ফিব্রিনোজেন যদি অ্যাক্টিভ হয় তার নাম হয়ে যাবে ফাইব্রিন। তাহলে ফিব্রিনোজেন যখনই দেখবি কোনো একটা মলিকিউলের পিছনে নাম লাগে জেন, সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে ওজেন বারটা হয়ে গেলে বাদ দিলে কি ফিব্রিন পড়ে থাকবে? তাহলে ফিব্রিনোজেন এই যখনই দেখবি কোনো কাইমোজেন বা এরকম কিছু নাম আছে এনজাইমের, জেন কথাটা যেখানেই লাগানো থাকবে জেনে নেবে সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। তাহলে ফিব্রিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্ম যখন অ্যাক্টিভ হয়ে যাবে তার নাম হয়ে যাবে ফিব্রিন বা ফাইব্রিন। প্রোথ্রম্বিন ইনঅ্যাক্টিভ, তাহলে প্রো মানে কি আদি, তাহলে প্রোটাকে বাদ দিয়ে তাহলে কী হয়ে যাবে, থ্রম্বিন হয়ে গেল। আর কিছু নাম বলবো না, এ দুটো তো বইয়ের নাম আছে বলে দুটো বললাম, নাহলে জিনিসটা বুঝতে পারবে না। আর এটার নাম হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। মানে ফ্যাক্টর 13টা ফাইব্রিনকে স্টেবল হতে হেল্প করবে, নাম হলো ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই অবধি বোঝা হয়ে গেছে, এবার প্রসেসটাই চলে যায়। লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। তাহলে কোনো কাট হলো, মানে কাট ইনজুরি, মানে কেটে গেল। তাহলে এবার কী হবে, ব্লাড বেরোতে শুরু করবে। কত কেটে গেল, ব্লাড বেরোতে শুরু করবে। প্রথম যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে, সেটা হচ্ছে রিফ্লেক্স ভ্যাসোস্পাজম বলা হয়। এই টার্মটা তোদের বইয়ে লেখা নেই, তবু আমি বললাম। রিফ্লেক্স ভ্যাসোস্পাজম কথাটা মানে দেয় ব্লাড কোথা দিয়ে যায়, ব্লাড ভেসেল দিয়ে যায়, তার ব্লাড যাচ্ছে, ঠিক আছে। এবার ধর কেটে গেল, জল বেরো, তাহলে যদি আমি এটাকে শুরু করে দিতে পারি, ব্লাড ফ্লোটাকে কমিয়ে দিই, তাহলে কী হবে, ব্লাড ব্লিডিংটা কমে যাবে। তাহলে যখনই আমাদের কোথাও কেটে যায়, নার্ভ সিস্টেম আছে, নার্ভ আছে তো সব জায়গায়, আমাদের নার্ভগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, যেগুলো ব্লাড ভেসেলকে সাপ্লাই দেয়। ওরা কী করে, যে প্রথম অ্যাটেম্পটাই হচ্ছে নেচার সব কিছু ব্যবস্থা করে রেখেছে, সৃষ্টিকর্তা সব কিছু করে রেখেছে, যে কোথাও প্রবলেম হলে ইমার্জেন্সি সিস্টেম সব জায়গাতে আছে, আমাদের শরীরেও আছে। তাহলে যখনই কেটে গেল, শরীর প্রথমেই চেষ্টা করবে
নার্ভের সিগন্যালটাকে একেবারে ব্লাড ভেসেল সংকুচিত করে দেয়, ব্লাড ফ্লোটা কমবে, অ্যাটলিস্ট ব্লাড লসটা কম হবে, বন্ধ হবে না কিন্তু লসটা, ধর একটা পাইপ দিয়ে জল লিকেজ হচ্ছে, আমি তো উপরে বন্ধ হবে, তাহলে লিকেজটা বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তাহলে পাইপ দিয়ে ফ্লোটা কমিয়ে দিল, ওটাকে বলা হয় রিফ্লেক্স ভ্যাসোস্প্যাজম। ভ্যাসো মানে ব্লাড ভেসেল, স্প্যাজম মানে ছোট করে দেওয়া, সংকুচিত করে দেওয়া, এটা হলো। সেকেন্ড হচ্ছে ব্লাডের মধ্যে কিছু প্লেটলেটগুলো ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আছে, তখন কি হয় ওই প্লেটলেটগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, প্লেটলেটস আর অ্যাক্টিভেটেড। এটা একটা খুব মানে কথাটা শুনতে ছোট হলো, এটা জিনিসটা অনেক বেশি। এবার কি হয়, এই যে রিফ্লেক্স ভ্যাসোস্প্যাজম হলো, কেটে গেল, বা হচ্ছে ধর এখানে কেটে গেছে, এখানে এরকম, এখানে ব্লাড বেরোচ্ছে, এই জায়গাটা রাপচার হয়েছে, ব্লাড ভেসেলের ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি, ভেতরের লেয়ারটাকে এন্ডোথেলিয়াম বলি, এন্ডোথেলিয়াম। সবাই অ্যাক্টিভেট হয়ে যায়, এন্ডোথেলিয়াম কাজ করতে শুরু করে, এই যে রিফ্লেক্স ভ্যাসোস্প্যাজম হলো, প্লেটলেটগুলো কাজ করতে শুরু করলো। আবার হচ্ছে দেখ কোথাও কেটে গেল মানে টিস্যু ড্যামেজ হয়েছে, তো তো টিস্যু থেকেও একটা ফ্যাক্টর বের হয়, টিস্যু ড্যামেজ হয়েছে, এখানে কেটে গেছে মানে টিস্যু ড্যামেজ তো ডেফিনেটলি হয়েছে, এই টিস্যু ড্যামেজ, এখান থেকে ফ্যাক্টর 7টা বেরিয়ে আসে, অনেকগুলো ফ্যাক্টর বললাম তো। তাহলে একটা ঘটনা ঘটছে যেখানে কেটে গেল, সেইখানে এই ঘটনাগুলো ঘটছে ব্লাডে, আর যে টিস্যু ইনজুরি হলো সেখান থেকে ফ্যাক্টর 7 রিলিজ হচ্ছে, সরি 8 না, ফ্যাক্টর 7 এবার কাজ করবে। এই যে ঘটনাটা ঘটতে শুরু করলো, মানে ওটা তো বাদ, যে প্লেটলেট অ্যাক্টিভেট হলো, এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেট হচ্ছে, এই যে মানে ব্লাড ভেসেলের ভেতরে ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো ছিল সেগুলোকে অ্যাক্টিভেট করতে শুরু করবে। প্রথম যে ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হবে সেটা হলো ফ্যাক্টর 12, এই 12 থেকে হয়ে যাবে 12A, ঠিক আছে। এ মানে অ্যাক্টিভেটেড, নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়েছে, প্লেটলেট অ্যাক্টিভেট হয়েছে, প্লেটলেটগুলো কাজ করতে শুরু করেছে, আরও কিছু ফ্যাক্টর আছে, ওগুলোতে যাচ্ছি না আমি, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর 12টা অ্যাক্টিভেট হয়ে গেল, এরপর জিনিসগুলো পরপর চলতে থাকবে, ওগুলোতে আর আমি যাচ্ছি না। ফ্যাক্টর 12 এরপর 11 আসবে, তারপরে 10 আসবে, 5 আসবে, এরকম আসতে থাকবে পরপর। এ করতে করতে আলটিমেটলি ফাইনালি ফ্যাক্টর 5, মানে কি বলবো, ক্যালসিয়াম এখানে আছে 5, মানে ফ্যাক্টর 5টা অ্যাক্টিভেট হবে, এরকম একটা কমপ্লেক্স তৈরি হবে। আর এদিক থেকে এই যে ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট হয়েছিল, তাহলে কি হলো, 7A হলো, অ্যাক্টিভেট হলো, একটা কমন পাথওয়েতে সে মিলিত হয়। এই যে একটা ফ্যাক্টর অ্যাক্টিভেট হলো, সে আবার পরের ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করছে, তার মানে কি এই যে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হলো, এটা এনজাইম হিসেবে কাজ করবে, পরের ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট হতে সাহায্য করবে। মানে আমার কাছে সিগন্যাল আসলো, আমি সিগন্যাল পেয়ে গেলাম, এবার আমি ওকে সিগন্যাল দিচ্ছি, এবার ও তোকে সিগন্যাল দেবে, এরকম টাইপের। মানে একটা ফ্যাক্টর যে অ্যাক্টিভেট হয়ে গেল, পরের ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করবে, এটাকে বলা হয় ক্যাসকেড পাথওয়ে বা এনজাইমেটিক ক্যাসকেড। ক্যাসকেড মানে হলো স্টেপ বাই স্টেপ, পরপর, সিকোয়েন্সিয়ালি, ক্যাসকেড প্রসেস। তোদের বইয়ে কথাটা লেখা আছে, সেই জন্য আমি বলছি ক্যাসকেড প্রসেস, মানে এমন একটা প্রসেস যেখানে স্টেপ বাই স্টেপ একটা অ্যাক্টিভেট হলো, পরেরটাকে অ্যাক্টিভ হতে শুরু করবে, আলটিমেটলি একটা কমন জায়গায় এসে মিলিত, মানে দুই থেকে দুটো সিগন্যাল আসে, কমন হচ্ছে এর কাছে সিগন্যালটা আসলো ফাইনালি। এই যে জিনিসটা তৈরি হলো কমপ্লেক্সটা, এর নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। তোদের গল্পটা এখান থেকে শুরু করেছে, মানে সবগুলোই বলেছে কিন্তু বলেছে থ্রম্বোকাইনেজ। জিনিসটা কি, থ্রম্বোকাইনেজ, ঠিক আছে। এই যে জিনিসটা তৈরি হলো কমপ্লেক্সটা, সেটার নামই হচ্ছে থ্রম্বোকাইনেজ। তোদের বইয়ে কি বলেছে, এই দুটো পাথওয়ে আলটিমেটলি থ্রম্বোকাইনেজকে অ্যাক্টিভেট করবে। এবার দেখ 2 নম্বর ফ্যাক্টরটা আমরা কি করেছি, প্রোথ্রম্বিন। দেখ নামটার সঙ্গে মিল পাচ্ছিস, থ্রম্বোকাইনেজ, তাহলে থ্রম্বিনকে কিছু একটা করবে। এই থ্রম্বোকাইনেজ কি করবে এবার, কাইনেজ মানে কি, একটা এজ মানে এনজাইম, যার অ্যাক্টিভেট করা একটা ক্ষমতা আছে, কাইনেজ মানে কাইনেটিক এনার্জি বা কাইনেটিক বা মুভমেন্ট, বা এখানে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বলবে। তাহলে প্রোথ্রম্বিন ছিল 2, সেখান থেকে 2A হয়ে যাবে, তাহলে কি থ্রম্বিন নাম হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই মানে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করার জন্যই বেসিক্যালি এত কিছু কাজ হলো। সেই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ কিছুই না, এই দুটো পাথওয়ে একটা জায়গায় কমন এসে মিলিত হচ্ছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর তৈরি হয়, ক্যালসিয়াম থাকে এখানে, সে কমপ্লেক্সটা বেসিক্যালি একটা কমপ্লেক্সটার নামই হচ্ছে থ্রম্বোকাইনেজ।
যে কি করবে, এই ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর 2-কে অ্যাক্টিভেট করবে, না প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন করবে। হয়ে গেল। এবার 1 নম্বরটাকে, তাহলে 1 ছিল, 1টা কি ফিব্রিনোজেন, 1A হবে, তার নাম কি হয়ে যাবে ফিব্রিন বা ফাইব্রিন। এটা ছিল ফিব্রিনোজেন, এটার নাম হয়ে গেল ফাইব্রিন। এবার দেখ, এই যে এখানে ড্যামেজ হয়েছিল, এখানে প্রথমে কি হয়, এখানে প্লেটলেটগুলো বসতে শুরু করে, এটা প্লেটলেট প্লাগ বলা হয়। মানে প্লেটলেটগুলো অ্যাক্টিভেট হয়েছিল, এখানে অ্যাক্টিভেট হয়েছে প্লেটলেট অ্যাক্টিভেশন, আর এই ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট হতে হেল্প করেছে, এবং তার সাথে সাথে প্লেটলেটগুলো এখানে জমতে শুরু করে। এবার এখানে প্লাগ তৈরি হচ্ছে, প্লাগ তৈরি হলে কী হবে, সিল করবে জায়গাটাকে, ব্লাড লসটা কম হবে। মানে এদিকে প্লেটলেটও জমছে আর এই ঘটনাগুলো ঘটছে, দুটোই ঘটনা ঘটছে। এবার কি হলো, তাহলে এখানে দেখ প্লেটলেট প্লাগগুলো ছিল, এটা ছিল প্লেটলেটগুলো। এবার এই যে ফাইব্রিনগুলো তৈরি হলো, এই ফাইব্রিনগুলো এখানে সেটা অন্য কালার দিচ্ছি, এই প্লেটলেটের মাঝখানে কি হলো, ফাইব্রিনগুলো এসে বসে গেল। এই ব্ল্যাকগুলো হচ্ছে কি ফাইব্রিন, আর আগে থেকে কে ছিল প্লেটলেট। তাহলে এবার দেখ যে প্লেটলেট যে প্লাগ তৈরি করছিল, এবার কে এসে গেছে, ফিব্রিন মনোমারগুলো অনেকগুলো এসে তৈরি হলো। তাহলে আলটিমেটলি একটা কি সিকিউরড একটা মানে কম্পেয়ার প্যাকেজ তৈরি হলো, যেটা হচ্ছে ওই জায়গায় সিল করে দেবে। এবার কি ব্লাড লসটা কমে যাবে, সেই জন্য আমাদের কথা অল্প কেটে গেলে আস্তে আস্তে ব্লাডটা বন্ধ হয়েছে। তার কারণটা কি, এই ঘটনাগুলো ঘটছে, প্লেটলেট এসে বসে গিয়ে জায়গাটাকে সিল করছে, ফাইব্রিনগুলো অ্যাক্টিভেট হলো, ফাইব্রিন এখানে এসে বসে গেল, জায়গাটা আরও সিল হয়ে গেল, তাহলে ব্লাড লসটা আরও কম। ঠিক আছে, এতক্ষণ শুধু পড়ে আছে কি ফ্যাক্টর 13, এর নামটা কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এবার দেখ, আমি যদি এই যে ইট গাঁথি তৈরি হয়েছে, ইট গাঁথি দিয়েছি, মানে মাঝখানে বালি দিয়ে দিয়ে সিমেন্ট দিলাম না, কি হবে, আর বাইরে প্লাস্টার করে দিলাম, দেওয়ালটা উঠে যাবে কিন্তু কিছু ভেঙে পড়বে। ঠিক আছে, নামটা থেকে বুঝতে পারছি, নামটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই যে ফাইব্রিনগুলো এখানে বসেছে প্লেটলেটের সঙ্গে, ও এসে সেটাকে আরও ভালো করে টাইট করে দেবে, স্টেবল করে দেবে, স্ট্রাকচারটাকে এমন স্টেবল করে দেবে আর ব্লাড লস হবে না। দ্যাট ইজ দ্য এন্ড অফ ব্লাড কোয়াগুলেশন প্রসেস। তাহলে ফাইনালে কি আসছে, এখানে ফ্যাক্টর 13 ছিল, অ্যাক্টিভেট হলো 13A, এই জায়গাটা পুরো কমপ্লিটলি সিল করে দেবে, তা ওই জন্য নাম দেওয়া হয় যেটাকে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। বোঝা গেল, এটাই হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। তোদের বই এটুকুই লেখা আছে, আর কিছু লেখা নেই, এটুকুই লেখা আছে, আমি এটুকুই বললাম। বোঝা গেল। তাহলে যখন কোথাও কেটে গেল, ইনজুরি হলো, প্লেটলেট অ্যাক্টিভেট হচ্ছে, এসে প্লাগ তৈরি করছে, ব্লাড কোয়াগুলেশন প্রসেসটা চালু করছে, দুটো জায়গাতে চালু, একটা ব্লাড ভেসেলের ভেতরে, একটা টিস্যু স্পেসে, আলটিমেটলি দুটো ফাইনালে একটা কমপ্লেক্স তৈরি করে, যার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ কী করবে, প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করবে, অ্যাক্টিভেট হয়ে গেল, সে প্লেটলেটের সঙ্গে এসে বসে গেল, না সরি ভুল বললাম, থ্রম্বিন তখন কী করবে, ফাইব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করবে, যে ফিব্রিনগুলো এখানে এসে বসে একটা একটা প্লাগ তৈরি করলো, হওয়ার পরে ফাইনালি ফ্যাক্টর 13 এসে স্ট্রাকচারটাকে স্টেবল করে দিল, একদম একদম পুরো কমপ্লিট সিল করে দিল, আর ব্লাড লস হবে না। দ্যাট ইজ দ্য এন্ড অফ ব্লাড কোয়াগুলেশন। এর পরের গল্পটা তোদের আর নেই। একটা ধরো উদাহরণ দিই, ধরো এই চেয়ারটা ভেঙে গেল এখানে, বা দেওয়ালটা ভেঙে গেছে, তো মিস্ত্রিকে ডাকলে, বা ধর ইটটা বেরিয়ে এসছে, তাহলে মিস্ত্রিকে ডাকলে ঠিক করে দেবে, দেখা গেল ইটটা বেরিয়েছে, ওইভাবে রিপেয়ার করে দিয়ে গেল, তোর মাথা গরম হবে না, কী হবে, খারাপ লাগবে তো। আর তুই জিনিসটা সম্বন্ধে আপনি কথা সোজা করলেন না, জিনিসটা বাড়িয়ে রেখে দিলেন। তাহলে দেখ, এই যে এখানে ব্লাড ভেসেল ইনজুরিটা হলো, তাহলে এখানে এক্সট্রা স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা তো ছিল না, তার নেচারকে ওটাকে রিমুভ করতে চাইবে, পরের প্রসেসটা হচ্ছে ওটা রিমুভ করবে, করে তারপরে প্রসেসটা কমপ্লিট হবে। এটা তোদের নেই, এটা লাগবে না। যে ক্লটটা কী করে রিমুভ হবে তারও মেকানিজম আছে। এই অবধি বোঝা গেছে তো? এবার পড়বি বইটা, সব পেয়ে যাবি। ওই প্রসেসটার নাম হচ্ছে ফিব্রিনোলাইসিস, মানে এত ফিব্রিন ছিল না, জমা হয়ে গেছে, ব্লাড ক্লট পুরো সিল হয়ে গেল, হিল করে গেল, তাই ফিব্রিনটাকে ভাঙতে হবে এবার, তাহলে তার নাম কি হবে, ফিব্রিনোলাইসিস। তাহলে ব্লাড কোয়াগুলেশনের পরের স্টেপ হচ্ছে ফিব্রিনোলাইসিস, তোদের নেই, জানতে হবে না। ভিটামিন কে নাম শুনেছিস তো? ভিটামিন কে, ভিটামিন কে অভাব হলে কি হয়, ভিটামিন কে অভাব হলে কি হয়, রক্ততঞ্চন হয় না। কেন হয় না? এতক্ষণ তো ভিটামিন কোথাও পড়লাম না, প্রশ্নটা আসছে না মাথায়। এবারে শোন,
আমরা ভিটামিন এ জানি, ভিটামিন বি জানি, সি জানি, ডি জানি, ই আছে, ঠিক আছে। তারপর নেই নেই নেই, তারপর হঠাৎ করে কে। তো কেউ যেন মজা করে জোকস করে বলেছিল যে ভিটামিন এ বি সি ডি হলো, বাকিগুলো কি দোষ করলো, হঠাৎ করে কে কেন হয়ে গেল, ঠিক আছে। এগুলো এবিসি বেসিক্যালি যেভাবে আবিষ্কার হয়েছে পরপর নাম দেওয়া হয়েছে, কিন্তু পরের এফ আসার কথা ছিল, এরা কি দোষ করলো, হঠাৎ করে কে এসে গেল। এখানে হচ্ছে গল্পটা। দেখ আমরা প্রসেসটা কি করলাম, কোয়াগুলেশন। এই যে স্পেলিং, এটা হচ্ছে মডার্ন স্পেলিং, কিন্তু অ্যাকচুয়ালি এই টার্ম ল্যাটিন টার্ম থেকে, ল্যাটিন এটা কোয়াগুলেশন বলা হয়, ল্যাটিনে বলা হয় কে দিয়ে, কোয়াগুলেশন। এই ভিটামিন কে কোয়াগুলেশনে হেল্প করে বলে তার নামটা ভিটামিন কে দেওয়া হয়েছে, একদম সিম্পল, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো, তাহলে এই লেটারগুলো কেন নাম দেওয়া হয়নি, কোয়াগুলেশনে হেল্প করে বলেই এই কে থেকে ভিটামিন কে নামটা এসে। বেসিক্যালি জিনিসটা কি তো বলে দিই, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো বললাম, বিশেষ করে 2, 7, 9 আর 10, এই চারটে ফ্যাক্টর, এই চারটে ফ্যাক্টরকে বলা হয় ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক সময় দিয়ে দেয়। এই যে ধর চারটা ফ্যাক্টর দিয়ে দেবে, দিয়ে বলবে অল অফ দ্য ফলোয়িং আর ভিটামিন কে ডিপেন্ডেন্ট এক্সেপ্ট, তার মধ্যে এই তিনটে থাকবে, একটা যে কোনো আলাদা দেওয়া থাকবে। 2, 7, 9, 10, 2 আর 7, 2 আর 7 অ্যাড করলে কত হয়, 9, আর 9-এর পরে গিয়ে 10। এবার মনে রাখবে 2, 7, 9, 10। অ্যাকচুয়ালি এই যে ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে, এগুলো তো কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তো লিভারে তৈরি হয়। যখন লিভারে তৈরি হয় এগুলো যখন ফাইনাল ম্যাচুরেশন হয়, ম্যাচুরেশন হতে গেলে তো ভিটামিন কে লাগে। ভিটামিন এগুলো দেখ নাম ফ্যাক্টর হলে বেশি, এগুলোর কেমিক্যাল স্ট্রাকচার। আর তুই ভিটামিন এ বল বা প্রোটিন ফ্যাট, এগুলো তো কেমিক্যাল আর কিছুই না। ওগুলো যখন তৈরি হয়, তার যে ফাইনাল ম্যাচুরেশন হয়, যে প্রসেসের নাম আমি বলছি না, কার্বক্সিলেশন প্রসেস বলে, তোরা কেমিস্ট্রি পড়ছিস জানিস। মানে ফ্যাক্টরগুলো যখন ফাইনাল ম্যাচুরেশন হয়, কার্বক্সিলেশন রিয়াকশন হয় একটা। এই কার্বক্সিলেশন হতে গেলে এই ভিটামিন কে লাগে। মানে ভিটামিন কে যদি না থাকে তাহলে কী হবে, ফ্যাক্টরগুলো তৈরি হবে, হবে না। তৈরি না হলে ব্লাড কোয়াগুলেশন হবে, হবে না। তাহলে কী হবে, বেশি বেশি রক্ত হবে, মানে কেটে গেলে রক্ততঞ্জন হবে না, ব্লাড লসটা বেশি হবে। এটাই হলো গল্প, আর কিছু না। তাহলে ভিটামিন কে না থাকলে এই ফ্যাক্টরগুলো তৈরি হবে না, ম্যাচিওর হবে না। আর ম্যাচিওর না হলে কী হবে, যেমন ব্লাড কোয়াগুলেশন হবে, তো প্রসেসটা ভালো করে হবে না, ব্লাডটা বেশি করে লস হবে। সেই জন্য ভিটামিন কে কোয়াগুলেশন মানে ভিটামিন বলা হয়, ঠিক আছে। যাক, এটা একটু এক্সট্রা বললাম, ঠিক আছে। এটা তো মনে রাখবে, কিচ্ছু মনে রাখতে হবে না। 2, 7, 9, 10, 2 আর 7 অ্যাড করলে 9 হয়, 9-এর পরে 10, 2, 7, 9, 10 হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এটা খালি মনে রাখবে, এটা এমসিকিউ অনেক সময় দিয়ে দেয়। তোদের সবই সিলেবাসের মধ্যেই আসে, দু একটা এদিক ওদিক দিয়ে দেয়, সেই জন্য আমি বলে দিচ্ছি সিম্পল জিনিসগুলো। এখন প্রতিবারে পড়াতে গিয়ে আমি দেখেছি এরকম 2-4টা এক্সট্রা বলে দিই, কোনো না কোনো একটা এসেই যাবে, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে একদম সার্কুলেশন নেবার, ঠিক আছে। তাহলে সার্কুলেশন দু রকমের হয়, একটা ওপেন সার্কুলেশন, একটা হলো ক্লোজড। তোদের বইয়ে যা লেখা আছে আমি ওগুলোই বলছি, একদম কিছু বেশি বলছি না, দু একটা বেশি বলছি খালি মাঝে মাঝে। ওপেন আর ক্লোজ। ওপেন মানে কি, দেখ আমাদের ক্ষেত্রে সিম্পলি বোঝার চেষ্টা কর, হার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, ব্লাড ভেসেল দিয়ে চলছে, আর ব্লাড ভেসেল আবার হার্টে ফিরে আসছে, মানে হার্ট আর ব্লাড ভেসেলের বাইরে যাচ্ছে না, ক্লোজড। আর ওপেন মানে হচ্ছে যে ধর এই হার্ট আছে, হার্ট থেকে ব্লাডটা বেরোলো, গিয়ে শরীরের মধ্যে কোথাও ক্যাভিটি ছিল, এই ক্যাভিটির মধ্যে ব্লাডটা ওপেন হলো, আবার এখান থেকে রিটার্ন করে আসে। তার মানে কি, যে ব্লাডটা শুধুমাত্র ব্লাড ভেসেলের ভেতরেই থাকছে না, কোনো একটা ক্যাভিটিতে গিয়ে ব্লাডটা জমা হচ্ছে, সেখান থেকে অক্সিজেন নিয়ে আবার একটা সিস্টেম দিয়ে হার্টে ফিরে আসছে। তার মানে কি, পুরোপুরি এর ভেতরে থাকছে না, সিস্টেমের মধ্যে থাকছে না, ব্লাড ভেসেলের বাইরেও চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে ওপেন। আর যাদের ক্লোজ, বিশেষ করে আমাদের হিউম্যান বিং, সেটাই হচ্ছে ক্লোজড। তোদের বই এখানে দিয়েছে দুটো, একটা দিয়েছে নামগুলো মনে থাকে না আমার, অ্যাম্ফিবিয়ানদের হয়,
যারা উভচরী বিশেষ করে, হ্যাঁ, মাছের খিদা। আর অ্যাম্ফিবিয়ান আরেকটার তো নাম দিয়েছে তোর মোলাস্ক, মানে শামুক জাতীয় যে এগুলো হয়, ঠিক আছে। আর ক্লোজডের মধ্যে দিয়েছে ফিশ একটা দিয়েছে বোধহয়, দেখে নিবি একটু, এগুলো একটু ভুল হতে হবে, এগুলো আমার মনে থাকে না। লোয়ার অ্যানিমেল তো ফিশ দিয়েছে না, ফিশ দেয়নি, অ্যানিলিড একটা দিয়েছে, অ্যানিলিড আর কর্ডা, একটু দেখে নেবে আর কি, ঠিক আছে। এটুকুই তোদের বইয়ে দেওয়া হয়তো এমসিকিউ আসতেই পারে, এগুলো আমার মনে হয় কালকে জিজ্ঞাসা করলে আমি ভুলে যাবো এগুলো, ঠিক আছে। এটা জেনে নেবে, এটা বইয়ে আছে তো দেওয়া, লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখ, এই যে হার্ট, মানে আমরা হিউম্যান, আমাদের হার্টে 4টে প্রকোষ্ঠ থাকে, বাংলা যেটাকে বলে অলিন্দ নিলয় বলে, দুটো অ্যাট্রিয়া দুটো ভেন্ট্রিকল, 4টে থাকে। ফিশের ক্ষেত্রে একটা লোয়ার থেকে শুরু করেছে ফিশ, দুটো চেম্বারের হার্ট থাকে, একটা উপর থেকে অ্যাট্রিয়া থাকে, একটা ভেন্ট্রিকল থাকে। তাহলে একটা অ্যাট্রিয়াম, আরটা হলো ভেন্ট্রিকল। ফিশের পর চুলাই দিয়েছে অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান বলতে উভয়চর প্রাণী, ব্যাং হবে, মানে ব্যাং, ঠিক আছে। আর একটা দিয়েছে তোর রেপটাইলস। রেপটাইলস মানে কি? সরীসৃপ, এক্সেপ্ট ক্রোকোডাইল। মানে কুমির হচ্ছে সরীসৃপ, মানে যদি বুকেরও ভর দিয়ে চলে, কিন্তু রেপটাইলস হলেও ক্রোকোডাইলটা হচ্ছে এক্সেপশন, মানে ব্যতিক্রম ওর ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কি থাকে, এখানে দুটো চেম্বার ছিল, তাহলে এখানে কি হবে, 3টে চেম্বার হবে। 3টে চেম্বার, উপরে দুটো অ্যাট্রিয়া থাকবে আর নিচে একটা ভেন্ট্রিকল থাকবে, ঠিক আছে। তাহলে দুটো জায়গা থেকে ব্লাড আসবে, এখান থেকে ব্লাড আসবে, এখান থেকে ব্লাড আসবে, মানে এরকম জিনিসটা দেখতে হয়ে গেল। এরকম ভাবে, তার মানে কি এখানে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাবে। তাহলে এদের ক্ষেত্রে মানে অ্যাম্ফিবিয়ান আর রেপটাইলস এক্সেপ্ট ক্রোকোডাইল, 3টে চেম্বার, দুটো অ্যাট্রিয়া, নিচে একটা ভেন্ট্রিকল। তার মানে কি একটাতে অক্সিজেন আর ডিঅক্সিজেন ব্লাড আসে, ফাইনালি একটা চেম্বার এসে আবার মিক্স হয়ে যাবে, মানে এদের ব্লাডটা মিক্স হয়ে যায়। আর বাকি যেমন ক্রোকোডাইল থাকলো, এবার ক্রোকোডাইল, বার্ড মানে পাখি, আর হায়ার অ্যানিমাল বা ম্যামালস যেগুলোকে বলা হয়। আমরা হচ্ছে ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস যেরকম আছে, আমরা হচ্ছে ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। এদের কটাতে 4টে চেম্বার থাকে। হ্যাঁ অরিজিৎ বলো। হ্যাঁ, হুম হুম, পার্সেল আছে, পার্সেল, তাহলে ঠিক আছে। এমনি সিম্পল, তুমি একটা কনজার্ভেটিভ ট্রিটমেন্ট করো না, সেরে যাবে। হ্যাঁ, এমনি কনজার্ভ, কোনো অসুবিধা না, না চলুক না, ওইভাবে খেয়ে নি, কোনো সমস্যা নেই, খেতে বলো। হ্যাঁ, ফ্লুইড চলছে তো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একেবারে হায়ার অ্যানিমেল, মানে হায়ার ম্যামালস, আমরা এটাই পড়বো বেসিক্যালি, আর পড়ার কিছু নেই, ঠিক আছে। এটা বোঝা গেছে তো, ঠিক আছে। এবার আমরা আর এত কিছু গল্প বলো না, ডিরেক্ট না হিউম্যানে চলে যাবো আমরা। আমাদের হাড়টা কেমন আছে সেইটা বলবো। তাহলে হিউম্যান হার্ট, এবার দেখ হার্টের যে স্ট্রাকচারগুলো আছে না, একটু মনে রাখবে। এবার তোদের যে এরকম ধরো আমি বলে দিলাম একটা হার্টের ছবি আঁকো, এই নামগুলো মনে রাখা খুব কঠিন, ঠিক আছে। আমি তো একটা ছবি এঁকে দিলাম, আমার নামগুলো লিখে দিলাম, ওটাতে বেশি মাথায় ক্যাপচার হবে না। আমি যেরকম পড়াই, মানে একবারে ছবি আঁকবো না, একটা একটা করে ডেভেলপ হবে, একটা একটা করে নাম বলবো, ইজিলি মনে থাকবে, ঠিক আছে। এবার দেখ হার্টের অরিজিনটা কোথা থেকে হয়, অরিজিন মানে তৈরি, তোদের বইয়ে লেখা আছে মেসোডার্ম থেকে তৈরি হয়। এই মেসোডার্ম জিনিসটা কি এখন না জানলে চলবে, যখন হিউম্যান রিপ্রোডাকশান আছে, যদি আমি পড়ানোর সুযোগ হয় সেখানে পড়াবো, ঠিক আছে। বেসিক্যালি দেখ, যখন একটা মানে
বাচ্চা তৈরি হয় মায়ের পেটে, প্রথমে কি হলো, মায়ের ওভাম আর বাবার স্পার্ম দুটো জাইগোট তৈরি হয়, জাইগোটে ডেভেলপমেন্ট হতে থাকে, ব্লাস্টোসিস্ট তো মাথায় রাখবে না এত কিছু, ঠিক আছে। যখন মানে ইউটেরাসে আসে, মানে মায়ের বাচ্চা এর মধ্যে, এখানে প্রথমে স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। তো 3টে লেয়ার তৈরি হয়। বাইরেরটাকে বলি আমরা একটোডার্ম। একটো কথাটার মানে হলো বাইরে, আর মেসো মানে হচ্ছে মিডিল, তাহলে মিডিলটাকে আমরা কি বলবো, মেসোডার্ম। আর বাইরের ভেতরটাকে কি বলবো, এন্ডোডার্ম। এন্ডো মানে ভেতরে। এবার একটোডার্ম থেকে মেনলি আমাদের স্কিন, চুল এগুলো তৈরি হয়, আমি ডিটেলসে যাচ্ছি না। এই মেসোডার্ম থেকে কি হচ্ছে, এই মেসোডার্মটা হচ্ছে বেসিক্যালি হার্ট আর ব্লাড ভেসেল, এগুলো তৈরি হয় এখান থেকে। তাহলে হঠাৎ করে মেসোডার্ম জিনিসটা কোথেকে আসলো সেটা বলতে গিয়ে আমি দুটো কথা খরচা করলাম এখানে। তাহলে হার্ট আর ব্লাড ভেসেল হচ্ছে মেসোডার্মালি নয়, মেসোডার্ম থেকে তৈরি হয়। একটোডার্ম এন্ডোডার্ম ওটা পরে আসবো, ওটা যখন পড়াবো তখন দেখা যাবে। একটো মানে হলো বাইরের লেয়ারটা একটোডার্ম, আর মেসো মানে মিডিল, আর ভিতরে মানে এন্ডো। তাহলে মেসোডার্ম থেকে তৈরি হয়। হার্ট কোথায় থাকে, বুকের ভেতরে, হ্যাঁ, দুটো ফুসফুসের মাঝখানে, স্লাইটলি টুয়ার্ডস দ্য লেফট সাইডে, মানে এরকমভাবে হার্টটা আছে। আর হার্টের সাইজটা তোদের বইয়ে বলেছে ক্লেন্সড ফিস্ট, মানে এই যে আমি মুঠি করলাম, অ্যাডাল্ট যে সাইজটা এরকমের সাইজের একটা হার্ট হবে, ওটা ক্লেন্সড ফিস্ট বলেছে, মানে সাইজটা বোঝানোর জন্য। ক্লেন্সড ফিস্ট এরকম সাইজের একটা হার্ট হবে। আগে আমি ছোটোবেলায় ভাবতাম হার্ট বোধহয় এত বড় হয়, ঠিক আছে, ছোটোবেলায় ভাবতাম, ছবিগুলো এরকম দেখতাম, হ্যাঁ, কিন্তু হার্ট বেসিক্যালি এরকম ছোট্ট একটা জিনিস হয়। ঠিক আছে, এবার তাহলে চারটে চেম্বার, তাই তো, ঠিক আছে। এবার শুরু করি, টাইম আছে, হয়ে যাবে। এই হচ্ছে একটা হার্ট। এবার একটা একটা করে জিনিস আমরা দেখব, ঠিক আছে। তাহলে উপরের দুটো চেম্বার আছে, তাহলে দুটো চেম্বারের মাঝখানে কি থাকবে, একটা পার্টিশন থাকবে। ঠিক আছে, উপরের চেম্বার দুটোকে বলা হয় অ্যাট্রিয়াম। এটা একটা, এটা ডান দিকে, দেখ আমি মানুষটা এভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এই সাইডটাকে ডান দিক, এই সাইডটা বাঁ দিক, ঠিক আছে। কিন্তু পেজের সাইডে দেখতে গেলে এই দিকটা এটা রাইট আর এটা লেফট, কিন্তু একটা মানুষ যখন স্ট্রাকচার পড়ানো হয় সবসময় মানুষটাকে সামনে থেকে দেখবে, এটা তো সামনে থেকে দেখছিস, তাহলে এটাকে আমি সামনে থেকে, এটাকে ডান দিক হয়ে গেল, এটা লেফট সাইড, কিন্তু পেজের এটা রাইট এটা লেফট, ঠিক আছে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে উল্টো, একটা মানুষের অ্যানাটমিক্যাল যে পজিশন সবসময় এই পজিশনে ডেসক্রাইব করে, যে এই পজিশনে জিনিসটা কীভাবে আছে। তো তুই শুয়ে পড়ে, এবার শুয়ে গেলে একটা ডান দিক, এটা বাঁ দিক থাকবে, তাহলে যখন সিটি স্ক্যান নেওয়া হয় এই দিকটা হয়ে যায় ডান দিক, এদিকটা বাঁ দিক, ঠিক আছে, এরকম। তাহলে এটা হয়ে গেল আমার রাইট অ্যাট্রিয়াম। বাংলায় কি বলে, অলিন্দ বোধহয় নাকি, রাইট অ্যাট্রিয়াম, এটা হয়ে গেল লেফট অ্যাট্রিয়াম। এগুলো হচ্ছে মাসেল লেয়ার, মাসেল চেম্বার আছে। ঠিক, এবার দেখ দুটো চেম্বারের মাঝখানে একটা মাস্কুলার সেপ্টাম আছে, এটা পাতলা হয় একটু, থিন সেপ্টাম, এটা থিন মানে পাতলা, সেপ্টাম মানে একটা পর্দা, থিন সেপ্টাম, মাস্কুলার স্ট্রাকচার, মাসেল দিয়ে তৈরি হয়। তাহলে দুটো অ্যাট্রিয়ার মাঝখানে একটা সেপ্টাম হয়, তার নামটা কি হবে, ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে তার নামটা হয়ে যাবে তার ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে সেপ্টাম থাকবে, তার নাম কি হবে, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টামটা একটু মোটা হয়, ঠিক হয়। ঠিক আছে, এটা হয়ে গেল ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটার নাম হয়ে যাবে কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম।
তাহলে এটা হয়ে গেল আমার রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার দেখ, এটা কিন্তু পাতলা, এটা একটা মোটা। মোটা হতে কারণ এখানে প্রেশার বেশি, ভেন্ট্রিকল কি হয় পড়ে আসি। এবার দেখ, রাইট ভেন্ট্রিকলের ওয়ালটা হচ্ছে থিন আর লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা হচ্ছে থিক। এটা কিন্তু মনে হয় ছবিটা ওইভাবে আমি এঁকেছি। তার কারণটা কি সেটা পরে বলবো। রাইট ভেন্ট্রিকল পাতলা মানে ওয়ালটা, আর এখানে লেফট ভেন্ট্রিকল ওয়ালটা হচ্ছে মোটা। একটু একটু এ করি, এরভাবে রাখি, ঠিক আছে। এই অব্দি বোঝা গেল। তাহলে এটা হলো ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। রাইট ভেন্ট্রিকলের ওয়ালটা থিন আর লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা হচ্ছে থিক বা মোটা। এটা কেন সেটা পরে বলবো, পরে বুঝতে পারবে। এবার দেখ, তাহলে দুটো ভেন্ট্রিকল দুটো অ্যাট্রিয়াম সেপারেট আছে সেপ্টাম দিয়ে। এবার অ্যাট্রিয়া ভেন্ট্রিকলগুলো কিন্তু সেপারেটেড। এই যে মাঝখানে একটা বড় থিক একটা আছে, এটা হলো থিক ফাইব্রাস স্ট্রাকচার। দেখে বুঝতে পারছিস মোটা, এটা আমি ভাবি ছবিটা এঁকেছি। থিক একটা ফাইব্রাস স্ট্রাকচার, না ফাইবার দিয়ে তৈরি। দেখ এগুলো বললাম মাস্কিউলার, মাসেলের মতো নরম হয় একটু, এটা খুব শক্ত থিক ফাইব্রাস মানে ফাইবার দিয়ে তৈরি হয়। এটার নাম তাহলে কি হবে? দেখ এটা ছিল দুটো এটের মাঝখানে ইন্টার অ্যাট্রিয়াল, এটা হচ্ছে দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে ইন্টার ভেন্ট্রিকিউলার। এটা কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে, তাহলে নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে, তাহলে এটার নাম হয়ে গেল অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। খুব মানে বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার, এটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, দুটো আছে। এবার দেখ, এই চেম্বারগুলো একে অপরের সঙ্গে ভালভ দ্বারা যুক্ত থাকে। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এদের মাঝখানে একটা ভালভ আছে, ঠিক একই রকম। সরি লেফট হবে, এটা লেফট, আর এটা হলো কি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, এদের মাঝখানে একটা কানেকশন থাকবে, ভালভ থাকবে। তাহলে দেখ এই ভালভগুলো কার মাঝখানে আছে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তাহলে কমন নাম কি হবে? এটা যেমন হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, তাহলে ভালভ, তার নামটা কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। সিম্পল, ভালভগুলো মাসেল দিয়ে তৈরি হয়। তাহলে এই ভালভগুলোর সিম্পল নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার ভালভ, ঠিক আছে। এবার দেখ, এখানে ভালভটা থাকে না, এরকম তিনটে স্ট্রাকচার থাকে, মানে তিনটে কাস্প থাকে। তাহলে এগুলোকে বলা হয় কাস্প, CUSP, কাস্প। কাপস নয় কিন্তু, নট কাপস, অ্যাকচুয়াল হল কাস্প। মানে একই যে এই যে মাসেল ফ্ল্যাপগুলো, ধরো এই একটা ফ্ল্যাপ, এই একটা ফ্ল্যাপ এরকম আছে, মাঝখানে আর একটা আছে, তিনটে ফ্ল্যাপ। তাহলে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে এরকম, যখন খুলছে ব্লাড যাচ্ছে, বন্ধ হলো ব্লাড যাওয়া বন্ধ হয়ে গেল। এগুলো এগুলো বলা হয় ফ্ল্যাপ, মাসেল ফ্ল্যাপ বা কাস্প, নট কাস্প। কাপস নয় কিন্তু, আবার বলছি কাস্প। এবার ডান দিকে এই যে ভালভটা অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ভালভ, তিনটে কাস্প থাকে, তাহলে নামটা কি হবে? ট্রাই কাস্পিড ভালভ। তিনটে কাস্প থাকে, তার নামটা কি হবে? ট্রাই। তিনটে কাস্প আছে, তাহলে ট্রাই কাস্পিড ভালভ। আর বাঁ দিকে দুটো কাস্প থাকে, টু কাস্প, এর নাম কি হবে? বাই কাস্পিড ভালভ। আরেকটা নাম দেওয়া হয়, যে নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এই ভালভের আলাদা করে কোনো নাম দেওয়া নেই, শুধু ট্রাইকাস্পিড। ওটা হলো বাইকাস্পিড, ওর আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। একটা জিনিস মনে রাখবি, ডিটেলস আমি পরের এতে পড়াবো, মানে পরের টপিকে। যখন ভালভগুলো ওপেন হয় তখন কিন্তু শব্দ হয় না। এই আছে তো, ব্লাড ফ্লো হবে, ওপেন হয়ে গেল, কোনো শব্দ নেই। ব্লাড চলে গেলে বন্ধ হবে। এবার এই যখন বন্ধ হয় তখনই শব্দ হয়। তা নর্মাল ভালভ, কিন্তু যখন ভালভের প্যাথোলজি ডিজিজ হয়েছে সেটা আলাদা জিনিস, তখন যে কোনো সময় সাউন্ড হতে পারে। তো নর্মাল ফাংশনের ভালভের ক্ষেত্রে ওপেনিং ডাজ নট প্রডিউস এনি সাউন্ড, যখন বন্ধ হয়
তখন এই যে আমরা হার্ড সাউন্ড শুনি, যে সাউন্ডটা পাচ্ছি তার মানে ডিউরিং দ্য ক্লোজার অফ দ্য ভাল্ব, ওপেনিংয়ের সময় কোনো সাউন্ড নেই, চুপচাপ খুলে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওপেনিং অফ দ্য ভাল্ব ডাজ নট প্রডিউস এনি সাউন্ড, ইট ইজ দ্য ক্লোজার অফ দ্য ভাল্ব দ্যাট প্রডিউস দ্য সাউন্ড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই দুটো ভাল্বের মাধ্যমে কি হবে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল ব্লাড আসবে, আর এখান থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়ামে কোত্থেকে ব্লাড আসে, একটা সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর বাংলায় কি বলে নিম্ন মহাধমনী আর ঊর্ধ্ব মহাধমনী, এটাই, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে। এবার রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটাকে বেরিয়ে যেতে হবে, এখান থেকে যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে তার নাম কি হবে, এখানে একটা ভাল্ব আছে আমার, এটা দিয়ে ব্লাডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, পালমোনারি আর্টারি, আগের দিনই বলেছি। এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি থেকে এবার দেখ এটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে এই ব্লাড যদি অক্সিজেনেটেড হয় তাহলে লাংসে যেতে হবে, আগের দিনে বলেছি। ডান দিক থেকে বেরিয়ে ফুসফুসে যাবে, অ্যালভিউলা থেকে গ্যাস এক্সচেঞ্জ হবে, CO2 বেরিয়ে যাবে, অক্সিজেন বেরিয়ে আসবে, তারপর আবার রাইট ভেন্ট্রিকেল রাইট লেফট অ্যাট্রিয়ামে আসবে, ঠিক আছে। তাহলে এটার নাম হয়ে গেল কি পালমোনারি আর্টারি। এখানেও একটা ভাল্ব থাকে, ঠিক আছে। এটার নাম তাহলে কি হবে, সিম্পলি এটাকে বলা হয় পালমোনারি ভাল্ব, আলাদা কোনো নাম নেই, পালমোনারি ভাল্ব। ঠিক একই রকমভাবে লেফট ভেন্ট্রিকেল থেকেও ব্লাড বেরিয়ে যায়, এখানে ভাল্ব আছে। তো এটার নাম কি অ্যাওর্টা বা মহাধমনী যেটাকে বলি আমরা। তাহলে ভাল্বটার নাম কি হবে, অ্যাওর্টিক ভাল্ব, সিম্পলি অ্যাওর্টাতে আছে বলে অ্যাওর্টিক ভাল্ব। তাহলে পালমোনারি আর্টারিতে আছে বলে পালমোনারি ভাল্ব, অ্যাওর্টাতে আছে বলে অ্যাওর্টিক ভাল্ব, ঠিক আছে। এগুলো যে শেপটা না বাইরে থেকে দেখতে একটা আধখানা চাঁদের মতো মনে হয়, সেজন্য এগুলোকে বলা হয় সেমি লিউনার ভাল্ব। লুনার কথাটার মানে কি চাঁদ, আর সেমি কথাটার মানে কি অর্ধেক বা হাফ, তাহলে সেমি লুনার, তাহলে আধখানা চাঁদের মতো দেখতে হয় বলে সেমি লুনার ভাল্ব বলা হয়, ঠিক আছে। ফাইনাল আগে সেমি ফাইনাল হয় ওই রকম। তাহলে চাঁদের আগে কি হবে, সেমি লুনার হবে। চন্দ্রাকৃত অর্ধচন্দ্রাকৃত মানে কীরকম দেখতে হয়, অর্ধচন্দ্রাকৃত এই টাইপের একটু দেখতে হয়, একটু চাঁদের আধখানা, এই চাঁদ গোল, ঠিক আছে, একটু আধখানা করে দেখি ভালো যা দেখতে হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে দেখ এগুলো হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, এখানে তিনটে কাজ থাকে ট্রাইকাসপিড, আলাদা কোনো নাম নেই। এখানে দুটো কাজ থাকে বাইকাসপিড, আরেকটার নাম হচ্ছে কি মাইটাল ভাল্ব। এটাই হচ্ছে পালমোনারি আর্টারি বলে পালমোনারি ভাল্ব, আর এটাতে অ্যাওর্টিক ভাল্ব, দেখতে আধখানা চাঁদের মধ্যে জন্য বলা হয় সেমিলুনার ভাল্ব। একটু এবার এই যে ভাল্বগুলো যে ব্লাড ফ্লো হয় না সবসময় ইউনিডিরেকশনাল, মানে একদিকে যাবে। মানে এই ভাল্বের শুধুমাত্র কাজ হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ব্লাড এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, কখনোই কিন্তু ব্লাড ব্যাক করে উপরে যাবে না নর্মাল অবস্থায়। ডিজিজ অবস্থায় যা কিছু হতে পারে, লিক করে পুরো ব্লাড উপরে চলে যায়, সেটা আলাদা জিনিস। আর নর্মাল অবস্থায় ভাল্ব শুধুমাত্র যে কোনো একদিকে ব্লাড ফ্লো হতে হেল্প করে। ব্লাড ফ্লো হয়ে গেল, বন্ধ হয়ে গেল, শব্দ তৈরি হলো, আবার এখান থেকে যখন ব্লাড বেরিয়ে যাবে, ব্লাড বেরিয়ে গেল, বন্ধ হয়ে গেল, ব্যাক ফ্লো কখনোই হবে না, বা এদিকেও ব্যাক ফ্লো হবে না। এটা হলো বেসিক জিনিস, ঠিক আছে। তাহলে এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এটা একটা দিক গেল। সেকেন্ড হচ্ছে এবার দেখ এই যে ভাল্বগুলো যেটা বললাম, তার আমি দুখানা দেখা হচ্ছে বোঝার সুবিধা, এই একটা আছে, এই একটা আছে, তিনটে আছে। এবার কি হচ্ছে, এদিকে শোন, গল্প না করে এদিকে শোন, ঠিক আছে। তাহলে যখন ব্লাড ফ্লো হচ্ছে, এটা কি হলো, ওপেন হয়ে গেল, কোনো শব্দ নেই, ব্লাড ফ্লো শেষ হয়ে গেলো, বন্ধ হয়ে গেল, শব্দ হলো। এবার কি হয়, এরপরে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয় ব্লাডটাকে বের করার জন্য, কার্ডিয়াক সাইকেলে আমরা পড়বো। এগুলো যখন প্রেশারটা অনেক বেড়ে যায়, প্রেশার বেড়ে গেলে কি হবে, এই ভাল্বগুলো যখন ক্লোজ হলো, ধর এই ব্লাড চলছে, খোলা আছে, ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেল, এবার নিচ থেকে প্রেশার পড়ে, প্রেশার ক্রিয়েট হয়, মানে ব্লাডটাকে বের করে দেওয়ার জন্য। তো সেই প্রেশারের সম্ভাবনা থাকে এই ভাল্বগুলো ওপেন হয়ে যেতে পারে। ওপেন হলে কি হবে, ব্লাডটা ব্যাক করে এখানে চলে আসবে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না বা হয় না। তাহলে সেটা যাতে না হয়, কিছু এখানে জিনিস দেওয়া আছে, এরকম স্ট্রাকচার দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এগুলোকে বলা হয় কি কর্ডি টেন্ডন। কর্ডি মানে কর্ডের মতো জিনিস, আর টেন্ডোনি
টেন্ডন বা কর্ডের মতো স্ট্রাকচার। এরা বেসিক্যালি কী করে, মানে ব্লাড তো এসে গেল, ভাল্বটা ক্লোজ হয়ে গেল, এবার ভেন্ট্রিকল নিচ থেকে কন্ট্রাকশন করছে, ব্লাডটাকে মানে এই আর্টারিগুলো দিয়ে পাঠাতে হবে। আর বেশি প্রেশারে কী এগুলো ওপেন করে ব্লাডের দিকে চলে যেতে পারে, সেটা যদি না হয় এই কর্ডে টেন্ডনিগুলো কী করে একটা টেনে রাখে নিচের দিকে। তাহলে কর্ডে টেন্ডনিগুলো ধর ইয়ে বন্ধ হলো তো, তাহলে এবার ওপেন করে ব্লাডটা ব্যাকফ্লো হতে পারে, সেটা না হয় এই কর্ডে নিচ থেকে টেনে রাখে, মানে কি যে বন্ধ হয়ে গেল বেশি উপর দিকে আর খুলতে পারবে না। মানে একটা গরুকে আমরা দড়ি দিয়ে কেন বেঁধে রাখি, কর্ড দিয়ে কেন বেঁধে রাখি, যাতে তার লিমিটের বাইরে না চলে যেতে পারে, ঠিক আছে। তো কর্ডে টেন্ডনের কাজগুলোই হচ্ছে যাতে করে মানে ভালগুলো ওপেন হয়ে ব্লাডটা ব্যাকফ্লো যাতে না হয়। তোদের উপরে কর্ডে টেন্ডনের নামটা দেওয়া আছে, এবার কেন দেওয়া আছে সেটা লেখা নেই, আমি এক্সপ্লেন করে দিলাম। তাহলে মোটামুটি স্ট্রাকচার কিন্তু এই বইটা আছে কারো কাছে, দেখি আর কিছু আছে স্ট্রাকচারে, থাকার তো আর কথা নয়, যা যা বললাম সবই আছে। থিক ওয়াল, থিন ওয়াল্ড, না ফাইব্রাস স্ট্রাকচার সবই বলেছি, কিছু বাদ নেই। ওয়ান ডিরেকশন নেওয়া, ওটা ঠিক আছে, সব কিছু ঠিকঠাক বলেছি। তাহলে এই তোদের এটুকুই আছে, ঠিক আছে, পাঁচশো টাইম আছে, হয়ে যাবে এই চ্যাপ্টার, মানে এই টপিকটা শেষ হয়ে যাবে। এই অব্দি বোঝা গেছে, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো হার্টের স্ট্রাকচার। মোটামুটি বাকি জিনিসগুলো আমরা দেখে নিয়েছি, ওগুলো আর আমি আঁকছি না, ঠিক আছে। এবার দেখ, ঠিক আছে, যথেষ্ট ভালো হবে। এবার কি হয়, হার্টের তো সংকোচন হয়, প্রসারণ হয়, ঠিক আছে, আমরা করব। সংকোচনকে কি বলে, সিস্টোল, আর প্রসারণকে ডায়াস্টোল, তাই তো। সিস্টোল আর ডায়াস্টোল এই উচ্চারণটা কোনোদিন আর করবে না, বলবে সিস্টোলি ডায়াস্টোলি। তো প্রোনাউন্সিয়েশন সিস্টোল ডায়াস্টোল ভুল প্রোনাউন্সিয়েশন, যেহেতু বাংলা পড়ে এসেছিস, সিস্টোলি বলবে, ডায়াস্টোলি বলবে, নট সিস্টোল নট ডায়াস্টোল, সিস্টোলি ডায়াস্টোলি, ঠিক আছে। মানে এটা যদি মানে মানে হায়ার ক্লাসে গিয়ে বলিস না, তো বলবে ছোটোবেলা টিচার অত ভালো করে পড়ায়নি। যেমন ধর আমরা ছোটোবেলায় ইংরেজির চার্জের ইউনিট কুলম্ব হয়তো, তা আমরা বাংলায় কী পড়তাম, কুলম্ব, ঠিক আছে, COLOUM, উচ্চারণটা কুলম্ব হবে, নট কুলম্ব, কিন্তু বাংলায় আমরা কুলম্ব পড়েছি, ঠিক আছে, কুলম্ব। ওই রকমভাবে সিস্টোলি ডায়াস্টোলি, ঠিক আছে। তাহলে দেখ, এই যে হার্টের সংকোচন প্রসারণ সিস্টোলি ডায়াস্টোলি হচ্ছে, এটা অ্যাভারেজ মিনিটে 70 থেকে 75 টাইমস পার মিনিট, অ্যাভারেজ হচ্ছে 72 পার মিনিট, ঠিক আছে। এই যে হার্টের সংকোচন প্রসারণ হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়, বা সেটা হওয়ার জন্য এতক্ষণ আমরা জেনারেল স্ট্রাকচার পড়লাম। এই মেকানিজম হার্টের যে সংকোচন প্রসারণ হচ্ছে, তার জন্য একটা হার্টের মধ্যে এই যে ফ্যান চলছে, পাখা চলছে, বা লাইট, ইলেকট্রিসিটি লাগে, তো তাহলে কোনো একটা জায়গাতে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা এখানে এসে ফ্যানটাকে ঘোরাচ্ছে বা লাইট জ্বলছে, কিন্তু কোনো জায়গায় তৈরি হচ্ছে, প্লাস কন্ডাকশান হয়ে আমার ঘর অব্দি পৌঁছেছে। ঠিক একই রকমভাবে এই যে হার্টের সংকোচন প্রসারণ হয়, এই জন্য ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিক জেনারেশন পয়েন্ট আছে, কন্ডাকশান সিস্টেম আছে, তারপর হার্টটাকে সংকোচন প্রসারণ করতে হেল্প করছে, সেটাকে বলা হয় কন্ডাকশান সিস্টেম। এগুলো স্পেশালাইজড মায়োকার্ডিয়াম বলা হয়, মানে হার্টের মধ্যে স্পেশালাইজড কিছু টিস্যু থাকে, স্পেশালাইজড মায়োকার্ডিয়াম বা মায়োকার্ডিয়াল সেল। মায়ো মানে কি, মায়ো কথাটা মানে হলো মায়ো, হ্যাঁ, মায়ো, MAYO। মায়ো মানে মাসেল, কার্ডিয়াম মানে হার্ট, হার্টের যে মাসেল, হার্টের মাসেলকে বলা হয় মায়োকার্ডিয়াম, ঠিক আছে। তাহলে এই যে জেনারেল স্ট্রাকচার আমরা পড়লাম, যে অ্যাট্রিয়া, ভেন্ট্রিকল, সেপ্টাম, এটা একটা মাসেল টিস্যু, এটাকে বলা হয়, এই যতক্ষণ যে স্ট্রাকচারগুলো আমরা পড়লাম, এগুলোকে বলা হয় ওয়ার্কিং মায়োকার্ডিয়াম, আর এগুলোকে বলা হয় স্পেশালাইজড কন্ডাক্টিভ মায়োকার্ডিয়াম।
মানে দুটোই মাসেল টিস্যু। এর কাজটা হচ্ছে মানে কন্ট্রাকশন বা সংকোচন করা, আর এই সিস্টেমটার কাজ হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা, সেটাকে কন্ডাকশন করা, আর হার্টকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে হেল্প করা। ঠিক আছে, সেটাকে বলে আমরা স্পেশালাইজড মায়োকার্ডিয়াম বা কন্ডাকশন সিস্টেম। এই যে রাইট অ্যাট্রিয়াম একদম উপর দিকে একটা টিস্যু থাকে, নোডের মধ্যে জিনিস থাকে, এটাকে বলা হয় এসএ নোড, এসএন বা এসএ নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। অ্যাট্রিয়াতে আছে বলে অ্যাট্রিয়া, সাইনো মানে অ্যাকচুয়ালি সাইনাস থেকে সাইনো কথাটা এসছে, ডিটেলস আর আমি যাচ্ছি না। সাইনাস থেকে সাইনো কথাটা এসছে, আর অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়া। তাহলে সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে একটা নোডাল টিস্যু আছে যার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এ কি করে? ইলেকট্রিসিটি জেনারেট করে, ইলেকট্রিসিটি জেনারেট করে। সেই ইলেকট্রিসিটির নাম হচ্ছে কি অ্যাকশন পোটেনশিয়াল। এই অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি, হ্যাঁ, সেটা কিন্তু নেক্সট চ্যাপ্টারগুলোতে আছে। আমি প্রতিবারই যেটা করি, আগে ওই নিউরন চ্যাপ্টারটা পড়াই, সেখানে অ্যাকশন পোটেনশিয়াল ব্যাপারটা আছে, তারপরে অ্যাকশন পোটেনশিয়াল কী করে মাসেল কন্ট্রাকশন করাই আমি ওই চ্যাপ্টারটা পড়াই, শেষে হার্টটা পড়াই। এবার আমি উল্টো করেছি, মানে একদিক থেকে পড়িয়ে যাচ্ছি। তো অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা কি, এখন শুধু এটুকু মাথায় ইলেকট্রিসিটি, সত্যিকারের ইলেকট্রিসিটি এটা কী করে তৈরি, সেটা ওই পরের চ্যাপ্টারগুলোতে গিয়ে আমরা পড়বো। তাহলে এই এসএ নোড কী করে, ইলেকট্রিসিটি তৈরি করে। এই যে হার্টটা মিনিটে 72 বার অ্যাভারেজ সংকোচন হচ্ছে, যেটা আমরা পালসে ফিল করি হাত দিয়ে, ঠিক আছে, মানে এখানে যতবার কন্ট্রাকশন করছে তার মানে কি, এ মিনিটে 72টা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে। একটা অ্যাকশন পোটেনশিয়াল একটা হার্টে কন্ট্রাকশন করছে, যেটা আমরা এখানে পালসে হাত দিয়ে বুঝতে পারছি, যে নাড়ি বুঝি না আমরা। তা হার্টটা কত গতিতে আমরা এখানে মেপে নিই আমরা পালস হিসেব করে। এটা কি করে কার্ডিয়াক সাইকেল আমি পড়াবো। তাহলে কি করে, এসএ নোড মিনিটে 72টা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে, এবং এক একটা অ্যাকশন পোটেনশিয়াল একেবারে হার্টে কন্ট্রাকশন করতে হেল্প করে। কারো যদি 100 হয় হার্ট রেট, তার মানে কি 100টা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। কারো 30 হয়ে গেছে, তার মানে কি 30টা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। 30 বার হার্টটা আস্তে আস্তে সংকোচন হচ্ছে। নর্মালি এরকম হচ্ছে, স্লো হয়ে গেলে কী হবে, এরকম হবে, আর খুব বেশি হলে এরকম করবে 30টা। ঠিক আছে, এই টাইপের। তাহলে এ কতটা পালস জেনারেট করছে ততবার কন্ট্রাকশন করবে, এটা হলো বেসিক ফান্ডা। সেই জন্য এসএ নোডকে বলা হয় পেসমেকার। পেস মানে কি, ছন্দ, রিদিম, আর মেকার মানে অ্যাকচুয়ালি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে। সাইকেল তৈরি করবে সাইকেল মেকার। তাহলে যে যে ছন্দ তৈরি, রিদিম তৈরি করছে, তার নাম হবে কি, পেসমেকার। রেসপিরেশনের পেসমেকারকে অলরেডি আমরা রেসপিরেটরি রিদিম সেন্টার আমরা পড়েছিলাম না, মেটালাতে কে আছে, রেসপিরেটরি রিদিম সেন্টার। তাহলে এইটা হচ্ছে রেসপিরেশনের পেসমেকার, আর হার্টের পেসমেকার হচ্ছে কি এসএমএ। যখন এটা নোট কাজ করে তার পেসমেকার বাইরে থেকে বসানো হয়, নাম শুনেছিস তো, যে হার্টের পেসমেকার বসানো হয়েছে। বেসিক্যালি এটা কাজ করে কোথাও গন্ডগোল হবে, বাইরে থেকে পেসমেকার বসানো হয় যাতে হার্টটা ঠিকঠাক চলে। তো কারো হার্ট রেট 30 হয়ে গেছে, মানে কাজ করতে পারছে না, 30টা তৈরি করছে, ও তো পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ওটা যখন করতে পারবে না, তাহলে সেটাকে ঠিক করার জন্য বাইরে থেকে পেসমেকার বসানো, যাতে করে হার্ট রেটটা নর্মাল থাকে। এটা হলো বেসিক ফাংশন। তাহলে এটার নাম হয়ে গেল পেসমেকার, এসএ নোড। এটা একটা গেল। এবার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার নিচের দিকে লোয়ার সাইডে আরেকটা নোড আছে, নাম হয়ে গেল কি এভি নোড। বা দেখ, এভি নোড মানে কি, অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকুলার মাঝখানে আছে, তার নামটা হয়ে গেল অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ওটা ছিল এসএ নোড, এটা এভি নোড। এবার এদের মাঝখানে তার থাকতে হবে, ইন্টারনোডাল কিছু ফাইবার আছে, তাদের ইলেকট্রিসিটি নাহলে এখানে আসবে না। তো এগুলো সিম্পলি বলে দুটো নোডের মাঝখানে বলে ইন্টারনোডাল ফাইবার। নাম আলাদা কিছু নেই, নাম আছে, তোদের বলবো না আমি, 3টে আলাদা আলাদা নাম আছে। ইন্টারনোডাল ফাইবার। তাহলে দুটো নোডের মাঝখানে কানেকশন আছে, তারের কানেকশন আছে বলেই তো ফ্যানটা চলছে। তার কেটে দিলে ফ্যান চলবে না। তাহলে এখানে ইলেকট্রিসিটি আসতে হবে, তার রাস্তা থাকতে হবে, তো ফাইবারগুলো আছে। এবার কি হলো, এখান থেকে একটা একদম এই সেপটাপের উপর দিকে একটা ফাইবার ওপেন হচ্ছে, এটাও কিন্তু কন্ডাকশন সিস্টেম। আর তার নিচের দিকে কারেন্ট আসতে হবে, রাস্তা থাকতে হবে। তো এটার নাম হচ্ছে বান্ডেল অফ হিচ। বান্ডেল অফ হিচ।
এখানে হিজ মানে হিজ আর হার না, মানে ছেলে বা মেয়ে না, ঠিক আছে। যে সাহেব আবিষ্কার করেছে তার কি নাম সামথিং এর হিজ নামটা ছিল, সেখান থেকে হিজ এসে, হ্যাঁ হিজ মানে ছেলে, হিজ তার নয় কিন্তু, ঠিক আছে। এটা লোকের নাম ছিল, সায়েন্টিস্ট সে আবিষ্কার করেছিল বলে তার নাম, এটাকে বলা হয় হিজের বান্ডেল বা বান্ডেল অফ হিজ, ঠিক আছে। এবারে এটা দেখ, সেপ্টাম ইন্টারভেন্টিকুলার সেপ্টামের মাঝখানে ওপেন হয়েছে উপর দিকে, তারপরেই এখানে দুটো ভেন্টিকেল আছে, তো এখান থেকে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়, হয়ে একটা এদিকে আসে, এটা এদিকে যাচ্ছে, তাহলে এটার নাম হয়ে যাবে কি রাইট বান্ডেল, ডান দিকে আসছে বলে, আর এটাকে বলি আমরা লেফট বান্ডেল। এবার কি হয়, এবার ইলেকট্রিক দেওয়ার জন্য এখানে ছোট ছোট ফাইবার কিছু বার হয়, এই ছোট ফাইবারগুলোকে পুরো ভেন্টিকেলকে সাপ্লাই করে, মানে পুরো ভেন্টিকেল ইলেকট্রিসিটি ছড়িয়ে দেয়। যেমন পোল দিয়ে বড় তারগুলো আছে, সেখান থেকে ছোট ছোট বাড়ি বাড়ি আসে, তো ওই রকম এটা যে মেন তার, বা সেখান থেকে ছোট ছোট ফাইবার দিয়ে পুরো ভেন্টিকেলে ইলেকট্রিসিটি ছড়িয়ে দেয়, এগুলোকে বলা হয় পার্কিনজি ফাইবার। পার্কিনজি সাহেবের নামে পার্কিনজি ফাইবার। এই হচ্ছে কন্ডাকশন। তাহলে দেখ এখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে গোটা, এবার এখান থেকে কি হয়, ইলেকট্রিসিটি এগুলোতে ছড়িয়ে পড়ে অ্যাট্রিয়ামে, আর অ্যাট্রিয়াম থেকে এখানে আসে আবার এই ফাইবারগুলোর মাধ্যমে, আর এইভাবে পুরো একদম গোটা ভেন্টিকেলে ইলেকট্রিসিটি ছড়িয়ে পড়ে। যখন ইলেকট্রিসিটি আসবে মাসেলের মধ্যে, তখন মাসেল কন্ট্রাকশন হয়। এই যে অ্যাকশন পোটেনশিয়াল আসলো, এসে মাসেল কন্ট্রাকশন করছে, এটা কীভাবে হয়, এই মাসেল নিউরন চ্যাপ্টারে আছে যে অ্যাকশন পোটেনশিয়াল কী করে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনে, সেটা তো পড়াবো পরের চ্যাপ্টারে। তার মানে কি, এটা হলো ইলেকট্রিক্যাল ফেনোমেনা, মানে ইলেকট্রিক তৈরি হলো, কন্ডাকশন হচ্ছে, ইলেকট্রিসিটি আসার পরে মাসেলের কন্ট্রাকশনে হেল্প করছে। তাহলে ইলেকট্রিক তৈরি হলো, ইলেকট্রিসিটি কন্ডাকশন হচ্ছে, এটা হলো ইলেকট্রিক্যাল ফেনোমেনা। যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে, সেটাকে আমরা কী বলবো, মেকানিক্যাল এনার্জি। তো ইলেকট্রিসিটি এসছে বলে ফ্যানটা ঘুরছে, এটা আমরা বাইরে থেকে কী দেখছি, মেকানিক্যাল এনার্জি, ফ্যান ঘুরছে। তো একই রকমভাবে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, আসছে এবং এসে মাসেল কন্ট্রাকশনে হেল্প করছে। মাসেল কন্ট্রাকশন কী করে হয় সেটা ওই পরের চ্যাপ্টারগুলোতে আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস খালি মনে রাখবি, এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ইলেকট্রিসিটি আসছে, ঠিক আছে, নর্মালি কী হওয়া উচিত, ইলেকট্রিসিটি এখানে আসলো আবার সঙ্গে সঙ্গে নেমে গেল, এরকম হয় না। এই এভি নোডে কারেন্ট কিছুক্ষণ ডিলে করে, কিছুক্ষণ, বেশি না, 0.1 সেকেন্ড। মানে কারেন্ট যখন এখানে আসে 0.1 সেকেন্ড চুপচাপ থাকে, তারপর নিচের দিকে না, মানে ডাইরেক্টলি নেমে যায় না, একটু ডিলে, এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে, ডিলে মানে কি, দেরি করে। এটা এই জন্য বললাম, যখন ইসিজি পড়বে তখন এই কনসেপ্টটা ওখানে কাজে লাগবে, ওই জন্য বলে রাখি এখানে ডিলে হয় 0.1 সেকেন্ড। ওটা ইসিজি, যখন আমি ইসিজিটা পড়াবো তখন ওই জিনিসটা কনসেপ্টটা ওখানে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এভি নোডাল ডিলে বোঝা গেল। এভি নোডাল ডিলে কিছুই না, মানে ধর আমি তোকে ইনফরমেশান দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি কিছুক্ষণ থেমে গেলাম, তারপরে তোকে ইনফরমেশানটা দিচ্ছি। এটা না হলে বিপদ ছিল আমাদের, সেটা হয়ে লাভ হয়েছে, সেটা পরে বলবো। এই অবধি তো বোঝা গেছে। এবার দেখ, এই যে এসএ নোড অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে, তার জন্য আমাদের কোনো ভাবতে হচ্ছে, কোনো পরিশ্রম করতে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। মানে এসএ নোড জবে থেকে আমাদের হার্ট, মানে আমাদের মায়ের পেটে যখন 4 সপ্তাহ হয় তখন থেকে হার্ট কাজ করতে শুরু করে, মানে ওই যে হার্ট এসএ নোড চালু হয়েছে, চলছে, আমরা চাইলেও বন্ধ করতে পারবো না, বেশিও বাড়াতে পারবো, অটোমেটিক্যালি হচ্ছে। রেসপিরেশন যেমন আমাদের ভলান্টারি কন্ট্রোল আছে, কিন্তু হার্টের উপর আমাদের ভলান্টারি কন্ট্রোল নেই, ঠিক আছে। তাহলে ওই জিনিসটাকে বলা হয় অটো এক্সাইটেবল, তোদের বইয়ে লেখা আছে। অটো মানে কি, সেলফ বা স্বয়ংক্রিয় যাকে বলে, ঠিক আছে। এক্সাইটেবল মানে উত্তেজিত হওয়া। এই যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, ও নিজে থেকেই তৈরি করে, তার পিছনে মেকানিজম হয়, তোদের বইয়ে নেই, তোদের জানতেও হবে না, এটা তোদের বইয়ে লেখা আছে বলে কথাটা। তার মানে কি, এরা নিজে থেকেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে, বাইরে থেকে কোনো উদ্দীপনার বা মানে স্টিমুলাসের দরকার পড়ে না। এই যে আমি হাতটা নড়াচ্ছি বা করছি, আমি নিজে করছি বলেই কিন্তু হচ্ছে। কিন্তু এই যে এসএ নোড কাজ করছে বা আমাদের রেসপিরেটরি সেন্টার কাজ করছে, তাকে কিন্তু বাইরে থেকে কোনো ইন্সপিরেশন দরকার নেই, ও নিজে থেকেই তৈরি করছে, টাইম টু টাইম তৈরি করে যাচ্ছে। এবার কি হচ্ছে, এবার দেখ, তাহলে এসএ নোড তৈরি করে, এরা কন্ডাকশানে হেল্প করে। এবার ধর কোনো কারণে এসএ নোড ফেল করলো, হার্ট কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, হয় না,
ডাক্তারের কাছে আসার টাইম দেয়। যখনই এসএ নোড ফেল করবে তখন কিন্তু এভি নোড কাজ করতে শুরু করবে, ও তখন হার্টকে জেনারেট করতে তৈরি করবে। এবার তো এ ফেল করে গেল, বা এখানে তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে এদিকে নিচে ধর এটা তারটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে তৈরি হচ্ছে, এখানে আসে নিচে আসতে পারছে না, তাহলে হার্টটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হয় না। 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা টাইম দেয় যাতে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টটা করতে পারে। তাহলে দেখ, তার মানে কি নর্মাল অবস্থায় যখন এসএ নোড থেকে মানে ইলেকট্রিসিটি আসছে, এটা তার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। যদি এসএ নোড থেকে কোনো মানে স্টিমুলাস না আসে তখন এভি নোড অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে শুরু করবে, সে তখন পেসমেকার হয়ে যাবে। এভি নোড করতে পারছে না বা কোনো আসতে পারছে না, ভেন্ট্রিকল নিজে থেকেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে শুরু করবে। এগুলোকে বলা হয় এই যে অটো এক্সাইটেবল। এই যে কন্ডাকশন সিস্টেমের কোনো একটা লেভেল ফেল করলে পরবর্তী লেভেলটা নিজে থেকে কাজ করতে শুরু করবে। এটা তোকে ভাবতে হবে না, আমাকে ভাবতে হবে না, সৃষ্টিকর্তা হবে সিস্টেম তৈরি করে দিই। যেমন ধর একটা অফিসে একজন মেন বস থাকে, তার আন্ডারে আবার কিছু সাব বস থাকে, ও যদি কোনো অ্যাবসেন্ট হয় ও কাজ করবে। ঠিক একই রকমভাবে এই যদি কাজ না করেছেন তাহলে পরে সিস্টেমগুলো কাজ করবে। তবে এই যেমন মিনিটে 72 বার তৈরি করছে, এ কিন্তু 72 বার করতে পারবে না। এ হার্ডলি এ কত করবে, ধর 60 করলো, ঠিক আছে। যখন ভেন্ট্রিকল নিজে থেকে কাজ করবে তখন ম্যাক্সিমাম 30 থেকে 40 করতে পারবে। তার মানে কি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। তার মানে যখন এ কাজ করছে এরা কোনো কাজ করছে না, এরা শুধু ওর কমান্ডে কাজ করছে। যখন এ বন্ধ হয়ে গেল নিজেরা কাজ করতে পারবে কিন্তু কম রেটে কাজ করবে। এতে করে কি হয়, মানুষটা অ্যাটলিস্ট বেঁচে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার ট্রিটমেন্ট করার সুযোগ দেবে। তার মধ্যে ট্রিটমেন্ট না করতে পারলে একটা সময় সিস্টেম ফেল করে যাবে। বোঝা গেল? তো এই জিনিসটা ওদের বইয়ে লেখা আছে যে একটা সিস্টেম ফেল করলে পরের সিস্টেমটা কাজ করতে শুরু করবে, কিন্তু রেট অফ জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল উইল বি রিডিউসড, কম হবে। আমি যতটা কাজ করতে পারবো ততটা পারবে না, কম করবে। এরকম একটা বস যতটা জানে তার ছোটো বস ততটা জানবে না, এটাই নিয়ম। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হয় ওভার ড্রাইভ সাপ্রেশন। সাপ্রেশন কথাটা মানে দাবিয়ে রাখা, চেপে রাখা, আর ওভার ড্রাইভ মানে ওপর থেকে। মানে এসএ নোড যখন কাজ করবে এরা কাজ করতে পারবে না, শুধুমাত্র কন্ডাকশানে হেল্প করে। এই যে এসএ নোড কাজ করলে এরা সাপ্রেসড হয়ে থাকছে, নিজেরা কাজ করতে পারছে না। যখন এ ফেল করবে তখন কাজ করতে পারবে। তাহলে নর্মাল অবস্থায় যখন এ কাজ করছে এরা কাজ করতে পারবে না, ওই জিনিসটাকে বলা হচ্ছে ওভার ড্রাইভ সাপ্রেশন। মানে যখন বস কাজ করছে শুধু বসই কাজ করবে, বাকিটা শুধু কথা শুনবে, তার কথা মতো কাজ করবে। বস ফেল করলে তখন কমান্ড দেবে ওর। এই কনসেপ্টটা হচ্ছে এটাই। এই টার্মটা তোদের বইয়ে দেওয়া নেই, এই কথাটা লেখা আছে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল তো? একটু কঠিন জিনিস, এর পরে চ্যাপ্টারগুলো মানে বিষয়গুলো আরেকটু কঠিন হবে। আমি চেষ্টা দেখি বইটা আর কিছু বাদ গেল কি। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, হার্ট রেটটা বলে দিয়েছি, আশা করি কিছু বাদ যায়নি। অটো এক্সাইটেবল বলেছি, পার্কিনজি ফাইবার বলেছি, বান্ডেল অফ সব কিছুই বলেছি, অ্যাভারেজ বলেছি। আরেকটা জিনিস বলতে হলে ভুলে গেছি, এই অবধি বোঝা গেছে তো? তাহলে দেখ, একদম এভাবে মনে রাখবে, এসএ নোট, তারপর লিখবে কি এভি নোট, তারপর হচ্ছে বান্ডেল অফ হিচ, তারপর হচ্ছে রাইট অ্যান্ড লেফট বান্ডেল, রাইট অ্যান্ড লেফট বান্ডেল, আর লাস্টেরটা হচ্ছে কি পার্কিনজি ফাইবার। এটা মনে রাখবি, ঠিক আছে। এসএ নোট, এভি নোট, বান্ডেল অফ হিচ, রাইট বান্ডেল, লেফট বান্ডেল, তারপর পার্কিনজি ফাইবার, এই অবধি। আমরা যখন লাংস পড়েছিলাম, লাংসের বাইরে একটা পর্দা ছিল, মানে ক্যাভিটি ছিল, তার নাম কি? প্লুরাল ক্যাভিটি। হার্টের চারিদিকে ওরকম একটা ক্যাভিটি আছে, হার্টের চারিদিকে ওরকম একটা ক্যাভিটি আছে, ডাবল, হ্যাঁ, পেরিকার্ডিয়াম বল। এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। পেরি মানে কি? সারাউন্ডিং, আর কার্ডিয়াম মানে কার্ডিয়া থেকে কার্ডিয়াম, কার্ডিয়া মানে হার্ট। কার্ডিয়া কথাটা এসছে মানে কার্ডিয়া থেকে কার্ডিয়াম, কার্ডিয়া কথাটা মানে হলো হার্ট। ঠিক আছে, তাহলে হার্টের চারিদিকে যে ক্যাভিটি আছে, মানে কি, ধর একটা বেলুন নেট, হাওয়া কম ভরা,
আর তার একটা বেলুন একটা শক্ত জিনিস বসিয়ে, তাহলে কি হলো, একটা লোহার বল বসিয়ে দিলে ধর একটা, ধর এই বেলুনটা সেটা জিনিস চেপে দিলে, তাহলে কি মাঝে একটা ক্যাভিটির মতো হয়ে গেল। কোনো হাড়টাকে একটা ক্যাভিটির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে বেলুনের মধ্যে, তাহলে কি হলো, চেপে বসে গেল। তো এটা তো একটা খোলা বেলুন ছিল ধর, এটা ছিল একটা খোলা বেলুন, আর উপরে আছে হাড়টা, হাড়টাকে চেপে দিলাম, তাহলে কি হবে, এটা দুমড়ে মুচড়ে বসে যাবে। আর হাড়টা দুমড়ে মুচড়ে বসে গেল বেলুনটা, আর হাড়টা চলে আসলো এখানে। এটাই হচ্ছে পেরিকার্ডিয়াম, আর কিছুই না। এখানে হালকা একটু ফ্লুইড থাকে, মানে যাতে ফ্রিকশন না হয়, হার্ট এরকম এরকম করছে তো, তা হালকা একটা ওই সেরাস ফ্লুইড থাকে হালকা, ওই যেমন ওখানেও ছিল সেরাস ফ্লুইড থাকে, এটা লুব্রিকেটিং ফ্লুইড হিসেবে কাজ করে। ঠিক যেরকম হার্টের মানে লাংসের চারিদিকে পেরিয়ে প্লুরাল ক্যাভিটিতে জল জমলে আমরা কী বলি, প্লুরাল এফিউশন। এখানেও কিন্তু এক্সেস জল এসে যেতে পারে, মানে আসে, ঠিক আছে। তো সেটাকে বলি আমরা ওটা ছিল কি প্লুরাল এফিউশন, মানে ফুসফুসের চারিদিকে প্লুরাল ক্যাভিটিতে জল জমে গেছে, এফিউশন মানে জল জমে যাবে। তাহলে এখানে জল জমলে সেটাকে আমরা কি বলবো, পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন। কোনো পেশেন্টের বুকে যদি মানে হার্টের চারিদিকে জল জমে যায়, ইসিজি দেখে আর এক্স রে দেখে আন্দাজ করা যায় এই পেশেন্টের বুকে চারিদিকে জল জমেছে। ইকোকার্ডিওগ্রাফি করে আমরা শিওর হয়ে যায় জল আছে কিনে। জল থাকলে জলটাকে জল বের করা খুব ইজি ব্যাপার, কিছু জটিল ব্যাপার না। তাহলে মোটামুটি টাইম মতো জিনিসগুলো শেষ হয়ে গেছে, এরপরে সপ্তাহে আবার পরের জিনিসগুলো পড়াবো।